Uh, so একটু কনফার্ম করবে স্ক্রিন ভিউ কি তোমাদের স্টার্ট হয়েছে কিনা, মানে ওয়েদার ইউ ক্লিয়ার টু স্ক্রিন। ঠিক আছে। নাও ফার্স্ট থিং, আমি তোমাদের কি ক্লাস করিয়েছিলাম, মানে কোনো রকম ইন্টিমেশন আমার মনে নেই। তোমাদের ফার্স্ট ক্লাস আমি হয়তো স্টার্ট করেছিলাম। সো রিগার্ডিং কি করিয়েছিলাম এক্স্যাক্টলি আমাকে একটু বলতে পারবে? মানে আমি কি করিয়েছিলাম মিন্স অ্যাজ এ ওয়েব ডিজাইনের কোনো ক্লাস টপিক স্টার্ট করেছিলাম কি? স্যার, আমার যতটা মনে আছে আপনি ওই টপিকগুলো ডিসকাস করেছিলেন, লাইক ওয়েব পেজ, তারপরে স্যার মানে ব্রাউজার, তারপরে স্যার ডেটা কি করে ফ্লো হয় অ্যান্ড অল দিস। তো মিন্স স্যার আর আপনি একটা পিডিএফও প্রোভাইড করেছিলেন যার মধ্যে ওগুলো সব লেখা ছিল। আই মিন স্যার আপনি ওই নোটপ্যাডে সব লিখে লিখে করাচ্ছিলেন না? হুম তো ওই হুম নোটপ্যাডটায় যে আপনার টেক্সট ফাইলটা হুম ছিল, হুম হুম। স্যার ওটা আপনি গ্রুপে দিয়ে দিয়েছিলেন। ওকে ওকে ওকে। সো সেম থিং, আমি তাহলে আজকে আমি এইচটিএমএলটা শুরু করি। ঠিক আছে, একদম বিগিনিং। সো সো ফার্স্ট অল, মানে আমি আগের দিন যেটা আমি বলেছিলাম যে অন ফার্স্ট ক্লাস, তো হোয়াট ইজ ওয়েব পেজ, মানে স্ট্যাটিক ওয়েব পেজ, ডাইনামিক ওয়েব পেজ কি আছে, সো হাউ টু ইন্টারনেট ওয়ার্ক সেটাও আমি বলেছিলাম, যে ডোমেন অ্যাড্রেস কি, ডিএনএস কিভাবে একটা ওয়েবসাইটকে আমি ফেচ করি, সম্ভবত এগুলো আমি বলেছিলাম, তাই তো? তো নাও আমাকে আগে জানতে হবে যে ওয়েব পেজের মানে কি থাকে, একটা ওয়েবসাইট যখন আমি ওপেন করছি তো ওর মধ্যে কি থাকে, মানে এক্স্যাক্টলি কি কন্টেন্ট থাকে। আর যদি কোনো ওয়েবসাইট আমি খুলি, সেখানে আমার বেসিক্যালি যখন আমি ওয়েবসাইট করি, তো ওয়েবসাইট কন্টেন্ট ফোর টাইপ অফ ফাইলস। ওয়ান ইজ সার্ভার সাইড সাইট ওয়েব পেজ, including কি থাকে, including HTML, CSS and JavaScript. These are the file are including on webs, যে কোনো ওয়েবসাইটে ওয়েব পেজে এটা থাকে। এবার আমার কনসেপ্ট হচ্ছে যে একটা ওয়েবসাইট যখন ওপেন করছি ওয়েব পেজ, সো বেসিক্যালি আমার এই থ্রি টাইপ ফাইলস থাকে, যে কোনো সার্ভার সাইড ওয়েব পেজ, যে কোনো সার্ভার সাইড ওয়েব পেজ। এবার সার্ভার সাইড ওয়েব পেজের এক্সাম্পল কি, এক্সাম্পল জাস্ট লাইক তোমরা হয়তো শুনবে পিএইচপি, এটা নাম শুনবে, জেএসপি, এএসপি, এগুলো নাম জানো কি তোমরা, শুনেছো এগুলো? Hello? হ্যাঁ, জেএসপি মিনস হচ্ছে জাভা সার্ভার পেজ, এএসপি মিন হচ্ছে অ্যাক্টিভ সার্ভার পেজ, মানে বেসিক্যালি জাভা এএসপি ইজ বেসড অন সি শার্প বা সি হ্যাশ বলা হয় বেসিক্যালি, সি হ্যাশ বা সি শার্প আর ভিবি ডট নেট, এই দুটো কম্বিনেশনে আমার এএসপি ডট নেট হয়। জেএসপি is based on Java programming language and use also মানে PHP, preprocessor hypertext programming ল্যাঙ্গুয়েজ বলা হয়। অ্যাকচুয়ালি পিএইচপি ফুল ফর্ম হচ্ছে প্রি প্রসেসর হাইপারটেক্সট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো তোমাদের এ লেভেলে এগুলো যে কোনো একটা বেসিক্যালি পিএইচপির উপর বেস করেই কাজটা হবে। সো এক্স্যাক্টলি কি হয়, যখন সাপোজ তুমি যখন একটা ওয়েব পেজ লোড করছো, যে কোনো রিকোয়েস্ট করছো, সে এনিথিং www.google.gmail.com। সো এবার gmail.com যখন করছো, সো আমার কি হয়, gmail.com হলে তার আন্ডারে আমার এই চারটে ফাইল থাকে। না, হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস থ্রি ফাইল? ফার্স্ট আমি যদি এইচটিএমএল বলি, সো এইচটিএমএল ইজ মানে অ্যাকচুয়ালি কি হয়, ধরে নাও এক্সাম্পল হিসাবে তুমি একটা বাড়ি তৈরি করতে চাইছো, সো বিল্ডিং আপ হাউস। সো ইন কেস অফ বিল্ডিং আ হাউসের কি হয়, যে যে লোক যে আসে, সে কি করে, যে গাঁথনি ফাতনি এগুলো করছে, কোন বাথরুম, তারপর স্ট্রাকচার সমস্ত কিছু করছে। সেম অ্যাজ এইচটিএমএল হচ্ছে সেটা।
So using of HTML, we have create the structure of your website. So this is structure structure of your website. So HTML ইউজ করা হয় to build your structure of your website. That means সাপোজ তুমি এরকম চাইছো যে আমার ওয়েব পেজে একটা বাটন থাকবে, সো আমি বাটন ট্যাগ ইউজ করব। আমি ওয়েব পেজে হয়তো আমি একটা বড় হেডিং করব, যা কিছু করতে চাও ইউজিং অফ এইচটিএমএল। উইদাউট এইচটিএমএল ছাড়া তুমি ওয়েব পেজের কোনো স্ট্রাকচার বিল্ড করতে পারবে না। ইভেন তুমি যতই সার্ভার সাইড পেজ করো, ইউ নিড আ স্ট্রাকচার। সো একটা পেজের কাঠামো তৈরি করার জন্য আমার এইচটিএমএলটা দরকার হয়। সো দিস ইজ দ্য পারপাস অফ এইচটিএমএল। ওকে, নাও হোয়াট ইজ দ্য পারপাস অফ সিএসএস? সিএসএস ফর হচ্ছে বেসিক্যালি স্টাইলিং ইওর ওয়েব পেজ। পেজ, সো তুমি একটা পেজ যখন এইচটিএমএল তুমি আমি দেখাবো একটা একটা করে এক্সাম্পল। সিম্পল এইচটিএমএল এ যখন আমি ডিজাইন করব, এইচটিএমএল এটা একটা বেসিক স্ট্রাকচার বানাবে। সো জাস্ট লাইক এক্সাম্পল আমি যেটা বললাম যে তুমি একটা যদি ধরে নাও এইচটিএমএল ইজ এ বিল্ডিং, একটা হাউস হয়, বিল্ডিং অফ হাউস হয়, সেখানে ওয়েবসাইট তুমি একটা তৈরি করছো, এটাকে হাউস ভাবছো, সেখানে এইচটিএমএলটা ইউজ হচ্ছে অ্যাজ এ মানে প্রিপেয়ার দ্য বিল্ডিং অফ স্ট্রাকচার। সেখানে সিএসএস ইউজ হবে এই হিসাবে যে আমার বিল্ডিং হওয়া হয়ে গেল, দেন আমি কি করব? পেন্টিং করব, ফার্নিশ করব, মিন্স মোজাইক, পেন্টিং, কালার, তারপর ডেকোরেশনস, মানে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজটা দ্যাট ইজ ডান বাই সিএসএস। ঠিক আছে, কেমন কালার হবে, দেয়াল কেমন হবে, কোন টাইলস কেমন হবে, এগুলো। সো সিএসএস হচ্ছে সেরকম যে আমার এইচটিএমএল স্ট্রাকচার হওয়ার পর এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা আমি তৈরি করছি সেটা ওয়েব পেজে কিভাবে লুক করবে, মানে কিভাবে দেখাবে, কি কালারে, কিভাবে পজিশন, কোন পজিশন, কত বড় হবে বা কি কালার হবে, কি একটা পেজে কিভাবে আমায় রিপ্রেজেন্ট করলে দেখতে সুন্দর লাগবে, সেটা হচ্ছে আমার সিএসএস। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে তো? নাও জেএস হচ্ছে আমার হচ্ছে জেএস। হ্যাঁ, হ্যালো। ও, সিএসএস ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সো সিএসএস মানে হচ্ছে পড়াবো এগুলো সমস্ত, ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, সো জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি। জেএস মিন হচ্ছে আমার অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট, দিস ইজ জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, তো এর কাজ কি? সে তুমি একটা বাড়ি তৈরি করেছো, সো ইউ হ্যাভ বিল্ট ইউর হাউস জাস্ট লাইক ইউজিং অফ ওয়েব পেজ, মানে হাউস লাইক স্ট্রাকচার লাইক your web page, so using of HTML, and then after use of the CSS you have to furnish or paint decorating your structure. But JS হচ্ছে basically to do the thing, like actions or event. That means suppose তুমি একটা বাড়ি তৈরি করেছো, so you have to decorate all the things, but without electricity, without water connections তুমি বাড়িতে থাকতে পারবে? আগে বলো, বাড়ি সব ফানে। সো ইউ নিড আ ইভ অ্যাকশনস হোয়ার ইউ ক্যান স্টে, মিনস একটা বাড়িতে থাকার জন্য ইলেকট্রিসিটি দরকার। সো জাভাস্ক্রিপ্ট হচ্ছে দ্যাট থিংস। তো কি করছে? তো সে কি করছে যে আমার ওয়েব পেজের আমার ইভেন্ট বা কোন অ্যাকশনসগুলো করলে কি কাজ হবে এগুলোকে
সাহায্য করছে। যেমন বাড়িতে ইলেকট্রিসিটি যে কি আছে, লোক আসে কি হয় যে ওই ইলেকট্রিসিটি কানেক্ট করে দেয় যাতে তোমার লাইটটা অন করতে পারবো বা অফ করতে পারবো। সো লাইট অন অফ ইজ আ ইভেন্ট, and that event can done by electricians. So same as web page আমি কোনো একটা অপারেশন অন বা অফ করব, so behind the on off you have to use a javascript code. So just like example, যখন তুমি say, let's say I am giving a example, সিম্পল করে ভাবো। সো আমি google.com করছি, জি গুগলস, ওকে। সো when you click that request sent to the website and it works, ঠিক আছে। জাস্ট লাইক এক্সাম্পল, I'm writing say css and js javascript. So যখনই আমি এটা লিখছি দেখো, দিস আর ইভেন্ট ইজ হ্যান্ডেলিং, যে এটা ইভেন্ট অটোমেটিক হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তুমি যখন সিএসএস জাভা জেএস লিখছে প্রবাবলি কি হতে পারে তার রেসপেক্টিভ। জাস্ট লাইক এক্সাম্পল, তুমি যদি ওয়াই লেখো ইটস কামস টু ইউটিউব, ইয়াহু, এরকম আসছে, ঠিক আছে। জি প্রেস করলে ইট শো দ্য গুগল ড্রাইভ, গুগল মিট, এরকম শো করছে। তারপর সি দেখলে তারপর সিসি এনে, বা তখন সিসি এনে আসছে, বা ইন প্রেস করলে এনএএস লিখতেই দেখো চলে আসছে নাসা বা ইসের নাসিক, এরকম। তো দিস ইভেন্ট ক্যান ডান থ্রু দ্য জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমার কি, আমার ওয়েব পেজে কি কাজ করতে হবে, অ্যাকশনস, এটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। নাও এবার আমাদের টপিকটা হচ্ছে এইচটিএমএল। স্যার, হুম। স্যার জাভাস্ক্রিপ্টটা কি তাহলে ওই মানে পেজে কোনো ডাইনামিক বিহেভিয়ার কি ডিফাইন করার জন্য ইউজ করা হয়? না, জাভাস্ক্রিপ্ট ডাইনামিক বিহেভিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ মানে ব্যবহার করা হয়, বাট ইট ইজ ক্লায়েন্ট সাইড। বেসিক্যালি ক্লায়েন্ট সাইডের জন্য আমার ইউজ করা হয়। হ্যাঁ, হ্যাঁ। It can send the request to the server also, just like example of when you using the form, that is the form is your topic on the end of HTML portions. So through the using use, just like example, when you going to log in of any account, so you have to provide the user id and password, okay. So when you click on login, that actions will be goes to another web page that is called server side. So that actions can check by the javascript. So before you sending the request that is your username and password to the server, it will be check whether you providing username and password is okay or not, or whether you provide the invalid informations or not, that will be checked by the javascript also, ঠিক আছে। তো আমি আচ্ছা। জাভাস্ক্রিপ্টের থ্রু দিয়ে আমি চেক করতে পারি। বাট হোয়াট এভার দ্য ডেটা স্টোর অন দ্য ইয়োর সার্ভার সাইট, সে সাপোজ তুমি একটা ইউজার নাম দিয়েছে সঞ্জীব অ্যান্ড পাসওয়ার্ড সঞ্জীব @123, so that cannot be checked by the javascript, it will be checked through the server side, because you don't know what is the username, what is the password you have to store during the on the database during the creation of the user. So that will be checked through the server side. But before sending the data, it will be checked whether user is sending the data empty. Suppose you have to, without giving any input, click on login. So তুমি ইউজার নেম পাসওয়ার্ড কিছু না দিয়ে লগ ইন দিচ্ছ, সো ইউ হ্যাভ টু সেন্ডিং দ্য এমটি ইনফরমেশন টু দ্য সার্ভার। সো বিফোর সেন্ড দ্য এনি এমটি ইনফরমেশন, জাভাস্ক্রিপ্ট ক্যান চেক অ্যান্ড সেন্ড দ্য এসএমএস or alert message that you have to do not সাপোজ এরকম ওয়ার্নিং মেসেজ দিল, ইউ হ্যাভ টু সেন্ডিং দ্য এমটি ইনফরমেশনস অর ইউজার নেম রিকোয়ার্ড অর পাসওয়ার্ড রিকোয়ার্ড, এগুলো সমস্ত চেক করা যেতে পারে, কন্ট্রোলটাকে করা যেতে পারে যাতে সার্ভার সাইডের উপর প্রেশারটা না পড়ে, ঠিক আছে। হুম, হুম। ক্লিয়ার বোঝাতে পারলাম যে কিভাবে জেএসটা ইউজ করা হয়। সো আমি এগুলো দেখাবো তোমাদের, ওকে। নাও যদি আমি এইচটিএমএল এর রেসপেক্টে ভাবি, সো দেয়ার ইজ এ মিনিং হাইপার text markup language. So, what is the history of this HTML? That is the name of hyper, and what is the meaning of text.
So hyper actually comes for that word is anchoring. Anchor, anchor keyword থেকে এসেছে। So anchor keyword মানে that is link to another. Link to another বলতে কি বোঝানো হচ্ছে? So hyper means হচ্ছে you have to link the content on the fly. This is called hyper. ঠিক আছে? এবার লিঙ্ক টু অ্যানাদার কিভাবে কনসেপ্টটা এসেছে, বেসিক্যালি আমি কিভাবে বোঝাবো যে, হ্যাঁ, সে আমি একটা পেন্টের থ্রু দিয়ে ওপেন করে দেখাই, আন্ডারস্ট্যান্ড। সো আই এম রাইটিং just remove and the color. Sorry. So I'm rounding. সো অ্যাজিউম করে নাও এটা একটা মানে কনসেপ্টটা কি ছিল, ই বি। সো হাইপার মানে এইচটিএমএল হাইপার কনসেপ্টটা কিভাবে এসেছে আমি বোঝানোর চেষ্টা করছি। সো ধরে নাও এ একটা ল্যান্ড আর বি একটা ল্যান্ড অ্যান্ড এন্টার পোর্শন হচ্ছে আমার ওয়াটার, ঠিক আছে, সমুদ্র। তো আগেরকার দিনে কি হতো যে জাহাজে মানে একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপে যখন মুভ করতো ওরা কি করতো, আমি একটা যে কোনো জাহাজ বা কোনো একটা অবজেক্ট নিয়ে কাজ করতাম, ঠিক আছে। সো আমি যে কোনো একটা অবজেক্ট, এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি একটা অবজেক্ট, ওকে, ঠিক আছে। তো আগে কি হতো আমি বোঝানোর চেষ্টা করছি যে আগে জাহাজে কি হতো, আমি জাহাজের মতন একটা স্ট্রাকচার এঁকেছি বোঝানোর চেষ্টা করছি। সো আমার এখানে মানে আমাকে যদি এই ল্যান্ড থেকে এ থেকে যদি বিতে আমাকে মুভ করতে হয় তাহলে আমাকে নৌকো করে যেতে হবে, ওকে, হ্যালো, Yes, yes. ঠিক আছে। সো আমি যখন এই ল্যান্ডে গেলাম তো আমাকে কি করতে হবে, এটাকে ফিক্স করে রাখতে হবে যাতে এ ল্যান্ড থেকে বেরিয়ে না এসে যায়। যদি আমি ফিক্স করতে না পারি জলের মধ্যে কি ভেসে বেরিয়ে যাবে, তাহলে আমি কখনো এতে এখানে আসতে পারবো না, বি থেকে এতে আসতে পারবো না। সো আমি কি করতাম যে হুই এটা জাহাজটাকে যদি আটকাতে হয় তাহলে আমরা কি করি সাধারণত নৌকে পাড়ের সামনে কি করি, আমি একটা নোঙর, নোঙর বলা হয়, দিস টাইপ অফ স্ট্রাকচার থাকে, ঠিক আছে, নোঙর বা এটাকে বলছে অ্যাঙ্কার বলা হয়। যেমন অ্যাঙ্কার সুইচ নাম শুনেছো, অ্যাঙ্কার সুতো নাম শুনেছো। সো সুতো, অ্যাঙ্কার সুতো মানে কি সুতো সেলাই করা হয় কেন, যে দুটো কাপড়কে জয়েন করা। সো অ্যাজ ইফ মনে হচ্ছে যে আমি বিতে আসলাম নোঙরের থ্রু দিয়ে, যখন আমি কানেক্টেড হলাম ইট উইল সেন্ড দিস পার্ট। সো অ্যাজ ইফ আমি মনে হচ্ছে বিয়ের সঙ্গে কানেক্টেড হয়ে গেছি, আবার যখন আমি এখানে আসছি সো সো ইট উইল সার্ভ অ্যাজ এ, ওকে, জাস্ট আমি ড্র করেছি। তো মানে নৌকোটা কোনো স্পেসিফিক যে শেষ ও সবসময় আমি ওয়াটারের মধ্যেই থাকবে, বাট উই হ্যাভ লিঙ্ক টু বোথ ইউজিং অফ অ্যাঙ্কার, অ্যান্ড দিস ইজ অ্যাঙ্কার বলা হয় এটাকে, অ্যাঙ্কার। সো এই কনসেপ্টটাকে বলা হচ্ছে যে আমি ডাইরেক্ট কানেক্টেড হচ্ছে অ্যাজ ইফ অ্যাঙ্কারের থ্রু দিয়ে আমি এ থেকে বিতে আসতে পারছি আর বি থেকে এতে আসছি। এই কনসেপ্টটাকেই বলছে অ্যাকচুয়ালি হাইপার। এই কনসেপ্ট থেকেই হাইপার শব্দটা এসেছে। মিন্স ওয়েন ইউ ওপেন দ্য ওয়েব পেজ, সে আমি যে কোনো একটা বলছি নাসা লিখলাম, ঠিক আছে,
এবার নাসার ওয়েবসাইট খুলছে, সো আমি ক্লিক করলাম। সো nasa.gov.in, আবার ব্যাক করলাম, আমার গুগল সার্চ ইঞ্জিনে চলে আসলো। সো দিস ইজ বি ল্যান্ড। ওকে, এগেন ব্যাক টু এ ল্যান্ড। ঠিক আছে, এইভাবে আমার মুভ হচ্ছে। তো এটাই হচ্ছে কনসেপ্টটা আমাদের, যে কিভাবে আমি মুভ করছি। সো হাইপার শব্দটা কিন্তু এখান থেকেই এসেছে, কনসেপ্টটা বোঝাতে পারলাম জিনিসটা? ক্লিয়ার হয়েছে? হ্যালো, বোঝাতে পেরেছে কনসেপ্টটা কিভাবে এসেছে? কোনটা বলবো বলো? আমি জাস্ট বোঝাতে চেয়েছি যে একটা জাহাজ আছে বা নৌকো আছে, দুটো ল্যান্ডের মধ্যে যখন মুভ করবে, তো দুটো ল্যান্ডে তো আমি কখনো জাহাজকে তুলে নিয়ে আসি না, জলের মধ্যেই থাকে নিয়ারেস্ট এরিয়ার মধ্যে। তো আমি যদি জাহাজটাকে আটকে না রাখি, ও তো জলে ভেসে চলে যাবে, তাই তো? তো জলে ভেসে গেলে তো আমি কখনো এর সঙ্গে এই দুটো ল্যান্ডের সঙ্গে আমি কমিউনিকেট করতে পারবো কি? তো কমিউনিকেট করতে হলে আমার জাহাজটাকে ধরে রাখতে হবে, এবং এই ধরে রাখার জন্য আমরা কি ইউজ করি? অ্যাঙ্কার। যে নোঙর ইউজ করা হয়, এই নোঙরের কনসেপ্টটা অ্যাঙ্কার, এই কনসেপ্টটা এরকম যে অ্যাজ ইফ মনে হচ্ছে ও দুটো ল্যান্ডকে জয়েন করে রেখেছে। যখনই আমি এ থেকে বিতে যাচ্ছি, আমি নোঙর ফেলে দিচ্ছি, আমার জাহাজ আটকে যাচ্ছে, আবার যখন মুভ করে এতে আসছি, আবার নোঙর ফেলে দিচ্ছি। সো দুটোকে ডাইরেক্ট কোনো ফিজিক্যালি কানেক্ট নয়, বাট অ্যাজ ইফ অ্যাঙ্কারের থ্রু দিয়ে একটা লিঙ্ক জেনারেট করা হচ্ছে। মাইকটা অফ করো, মিউট করো, আওয়াজ আসছে। ঠিক আছে, তো এই কনসেপ্ট থেকেই শব্দটা এসেছে হাইপার। হাইপার অ্যাকচুয়ালি কনসেপ্টটা এসেছে এই অ্যাঙ্কারিং যে কনসেপ্ট থেকে। সো উই হ্যাভ লিঙ্ক টু দ্য ওয়েব পেজ on the fly, so using of link, hyperlinks, so that's why it is called hypertext markup language. So hyper লিঙ্কের থ্রু দিয়ে, মানে আমি একটা লিঙ্ক প্রোভাইড করছি, যেটা আমার নট এ ট্যাঞ্জিবল, আনট্যাঞ্জিবল, মানে এটা দেখা যাচ্ছে না, বাট আমি লিঙ্ক করে রেখেছি। ঠিক আছে, এই কনসেপ্ট থেকে আমার হাইপার শব্দটা এসেছে। ক্লিয়ার, বোঝাতে পারলাম এবার? স্যার হ্যাঁ। স্যার বলছি যে তাহলে স্যার যেসব যে ওয়েব পেজগুলো হচ্ছে স্যার সেগুলোকে কি আইল্যান্ড হিসেবে ধরতে পারি? না, আমি এক্সাম্পল ধরলাম, হাইপার কনসেপ্টটা এরকমভাবে ধরা হয়েছে, আইল্যান্ড হিসাবে ধরতে পারো না। এটা সিম্পল একটা ডকুমেন্ট, একটা পেজ থেকে একটা পেজকে আমি লিঙ্ক করছি। যখনই লিঙ্ক করছি, লিঙ্কে ক্লিক করছি, ও কী করছে, আমার ওই ক্লিক করার কন্টেন্টেই লোড হচ্ছে, আবার ব্যাক করলে আমার প্রিভিয়াস কন্টেন্ট চলে আসছে। সো এটাকে অ্যাজ ইফ এইভাবে ধরে নিতে পারো, অ্যাঙ্কার কনসেপ্টটা এরকমভাবেই এসেছে। ঠিক আছে, মানে এটাকে কনসেপ্ট ধরা হচ্ছে, এই ও কনসেপ্টটাকে আচ্ছা। লাগিয়ে আমার অ্যাঙ্কারিং কনসেপ্টটা হয়েছে। দ্যাট নট মিনস ইউ হ্যাভ টু গো ফ্রম ওয়ান ল্যান্ড টু অ্যানাদার ল্যান্ড, it is opening the document, you have a link, so when you click on the link, it will open the linking address of web page। ঠিক আছে, আবার তুমি যখন রিটার্ন ব্যাক করছো, ইট উইল ব্যাক টু দ্য প্রিভিয়াস ওয়েব পেজ, কিন্তু জাম্প করে নেক্সট প্রিভিয়াস যাবে না, যেটা যেখান থেকে তুমি লিঙ্ক করে যাচ্ছ, আবার ব্যাক করে সেই পেজে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? না, হোয়াই উই আর কলিং অ্যাজ এ টেক্সট। ঠিক আছে, সো টেক্সট শব্দটা ইউজ করা হচ্ছে বেসিক্যালি, তুমি যদি দেখো ইন কেস অফ এনি জিইউআই বেসড অপারেটিং সিস্টেম, জিইউআই বেসড ওএস, ডিফল্ট ডিফল্ট কোনো টেক্সট এডিটর হিসাবে কি থাকে? নোটপ্যাড, আমি হ্যাঁ, উইন্ডোজের ক্ষেত্রে। হ্যাঁ, উইন্ডোজের ক্ষেত্রে নোটপ্যাড থাকে, বা ইউনিক্সের ক্ষেত্রে থাকে জি এডিট, হ্যাঁ, এডিট। এরকম থাকে। আর ম্যাকের ক্ষেত্রে হয়তো মনে পড়ছে না আমার, কোডা মনে হয় থাকে, কোডা কোডা এরকম সামথিং থাকে, কোডা এডিটার বাই ডিফল্ট। সো দিস এডিটার, এই নোটপ্যাড, কোনো নয়েজ আসছে, কেউ কিছু ওপেন করেছো মাইক? আচ্ছা, উম, মেঘদীপ তুমি মিউট করে দাও, কেউ অয়ন মাইতি মিউট করে দাও, অয়ন মাইতি, অয়ন মাইতি, অয়ন মাইতি মিউট করে দাও।
সাউন্ড আসছে। সো দিস আর এডিটর বেসিক্যালি আমার একটা কমন ফিউচার আছে। কমন ফিচার্স বলতে কি, যে এই বাই ডিফল্ট জিইউআই বেস আমার ডিফল্ট টেক্সট বা নর্মাল টেক্সট যেটা ইউজ করা হয়, সেটা আমি বেসিক্যালি নোটপ্যাড বা ইন কেস অফ ইউনিক্স বা উবান্টু যদি অপারেটিং সিস্টেম হয় সেখানে জি এডিট বা কোডা, এগুলো ম্যাকের ক্ষেত্রে বা সিম্পল নর্মাল নোট ইউজ করা হয়। এবার এটার বৈশিষ্ট্য কি, সে আমি উইন্ডোতে বসে কোনো নোটপ্যাডে একটা কোনো টেক্সটে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, এবং এই টেক্সট এডিটরটা নিয়ে আমি ফাইলটা যেটা টেক্সট সেভ হচ্ছে, এটা বাই ডিফল্ট সেভ হয় ডট টিএক্সটি। টিএক্সটি ফাইলটাকে নিয়ে যখন আমি আমি উবান্টু বা ম্যাক বা অ্যান্ড্রয়েড যে কোনো ওএসে ওপেন করব, ও কিন্তু আমি যা যা নোটপ্যাডে যা লিখেছি সমস্ত কিন্তু প্রত্যেকটা ওএস এর ক্ষেত্রে এটা ভিজিবল এবং রিডেবল হবে। বুঝতে পারলাম? তার মানে যে আমি জিইউআই বেসে কি হচ্ছে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, একমাত্র টেক্সট এডিটর যে নর্মাল টেক্সট যেটা ডট টিএক্সটি ফাইল, এটা ইউনিভার্সাল যে কোনো অপারেটিং সিস্টেম ক্ষেত্রে আমার যে ভার্সনটা সেম মেনটেন করে, সেম ভার্সন করে। মানে আমি উইন্ডোতে বসে যদি কোনো টেক্সট এডিট টেক্সট লিখে আমি লিনাক্সে ওপেন করি, সেম দেখাবে, বা লিনাক্সে কোনো টেক্সট ফাইল আমি সেভ করি সেটা যদি আমি ম্যাক বা অ্যান্ড্রয়েডে বা উইন্ডোতে করি, আমার সেম দেখাবে, নো চেঞ্জ। এইবার কেন টেক্সট এডিটরটা করা হলো, আমি তো ডকে সেভ করতে পারতাম, ডকে করলে তো অনেক সুবিধে হতো, মানে ডকে ফেললে অনেক বেশি সিকিউর থাকতো। তো ডকে করলে স্যার আপনি যেটা বললেন যে ফরম্যাটের ব্যাপারটা ওটা, হুম, ফরম্যাটের ব্যাপারটা বলতে স্যার ওই আপনি বললেন না যে টিএক্সটি এক্সটেনশন দিয়ে সেভ হচ্ছে, হুম, তো স্যার মানে মানে স্যার যে কোনো এডিটর দিয়ে ওটা ওপেন করা যাবে, বাট স্যার ডক এক্স তো স্যার শুধু আপনার মানে এমএস অফিসে। ডক এক্স কি এমএস অফিস, অন্য কোনো ওএসে চলে না? লিব্রা অফিস বা আমার এই কি বলে ওটাকে, লোকাস না কি যেন বলে, হ্যাঁ লোটাস হচ্ছে ইন কেস অফ ম্যাকে, সেখানে ডক ওপেন হবে না। ডক ডক স্যার ডক ডকিংটা যে ঠিকঠাক ওপেন হয় না স্যার। এবার বলতে আই গেস মানে স্যার আমি শিওরলি বলতে পারছি না। সবকটাই ওপেন হয় ঠিক, এখন অনেকটা অনেক ইসে করে দিয়েছে। তো প্রবলেমটা কোথায় বলছি, যে উইন্ডোজের ক্ষেত্রে মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে যে আমার ওয়ার্ড ফাইলটা ইউজ করা হয় সেটা ইমেজ অফিস বলা হয়, এবং ওর বিভিন্ন রকম ভার্সন আছে আপ টু 2007 পর্যন্ত ওকে, মানে 2003 পর্যন্ত ওকে, তারপর 7 থেকে আপ টু 19 পর্যন্ত ডক্স এক্স, এবং ওর মধ্যে অনেক কিছু ভিজুয়াল ফিচার্স এফেক্ট দেওয়া হয়েছে, যেই এফেক্টগুলো প্রবাবলি আমি যদি 13-এ বসে কোনো একটা এফেক্ট করি সেটা কখনো কখনো 2003-তেও সাপোর্ট করে না। তো সেম অ্যাজ আমি একটা 2016-এ বসে আমি কোনো একটা ডিজাইনেবল ডকুমেন্ট বানালাম, বানিয়ে আমি কাউকে সেন্ড করলাম যে এটা ওপেন করে দেখো ঠিক আছে কিনা। এবার সে কোনো অপারেটিং সিস্টেম ইউজ করে, সে উবান্টু বা সে ইসে, এবার উবান্টুতে ওপেন অফিসে মানে ওপেন অফিস বা লিব্রা ইউজ করা হয়, সেখানে আমার 2016-এর মতন যা ফিচার্স আছে সেই ফিচার্সগুলো হয়তো ও সাপোর্ট করে না, ফলে ও বাই ডিফল্ট যা ডিজাইন সেটাকে ও ডিফলেক্টেড করবে। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক কিছু ক্যারেক্টার সাপোর্ট নাও করতে পারে, যার ফলে বক্স বক্স দেখায়। সে আমি কাউকে এসএমএস পাঠাচ্ছি, একটা স্মাইলি সিম্বল করে পাঠালাম সাপোজ ইন্দ্রাণীকে হ্যালো করে, তো ওর স্মাইলি সিম্বলটা যদি আমার মোবাইলের সাপোর্ট না করে তাহলে ও কী দেখাবে, ব্লক ব্লক করে দেখাবে, কারণ না ওই সিম্বলটা আমার মোবাইলের সাপোর্ট করছে না। তো তা- এটা একটা ইস্যু হয়ে গেল। ফলে আমি যদি ওয়েব পেজ মানে এইচটিএমএল এর মেন বেস হচ্ছে হাইপার টেক্সট, ফলে কি হবে, যদি আমি ডক ফরম্যাটে যদি আমি এইচটিএমএল ওয়েব পেজটা ক্রিয়েট করতাম, প্রবলেম হতো আমার যে ব্রাউজার যেমন গুগল ক্রোম ফায়ারফক্স সেগুলো অপারেটিং সিস্টেম ডিপেন্ডেন্ট হয়ে যেত। মানে উইন্ডোজের জন্য আমার একটা গুগল ক্রোম ফিচার্স, উবান্তুর জন্য আলাদা আমার ক্রোম দরকার হবে। সো এই প্রবলেমগুলো শো করে দেবে, মানে অপারেটিং সিস্টেম ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা সমস্যা। সেকেন্ড সমস্যা হচ্ছে যে বাই ডিফল্ট
আমি ডক ফাইলের ক্ষেত্রে কি হয়, যখন আমি সেভ করি, সেভ করে ডক ফাইলকে যদি আমি নোটপ্যাড বা অন্য কোনো এডিটর দিয়ে ওপেন করতে চাই, ওপেন হলেও তার কন্টেন্টটা আমি রিড করতে পারি না। সেখানে অদ্ভুত সিম্বলিক সিম্বল, মানে কন্টেন্টগুলো অনেকগুলো ক্যারেক্টার বা স্পেশাল সিম্বল দিয়ে দেওয়া থাকে। তার কারণ ডগ যখন ফাইলটাকে ক্লোজ করে, তার কন্টেন্টটাকে এনক্রিপ্টেড করে রাখে। এনক্রিপ্টেড মানে নর্মাল টেক্সটগুলোকে স্পেশাল সিম্বলে কনভার্ট করে রাখে। এবং এটাকে যদি অন্য কোনো এডিটরে ওপেন করতে চাই, ওই এনক্রিপশনের কোডটা না থাকায় ও চিনতে না পারা ওই এনক্রিপশন কোড থাকে। ফলে কি হবে, সাপোজ আমি ডক কাউকে পাঠালে উবান্তুতে, ওর যদি এনক্রিপশন কোডটা না থাকে, আমার ওয়েব পেজটা লোড হতে পারবে না। ঠিক আছে? এটা একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে, আমার যদি উইন্ডোজের ক্ষেত্রে আমি ধরলাম ডকের থ্রু দিয়ে আমি ওয়েব পেজ লোড করব। আমার যদি এমএস অফিস না থাকে, তাহলে কোনোদিন আমি ওয়েব পেজ খুলতে পারবো না। কারণ না, ওয়েব পেজ খোলার সময় আমার ডকের কন্টেন্টটাকে আগে ডিক্রিপ্ট করতে হবে, মানে ডিকোড করতে হবে, দেন আমার ওয়েব পেজের, মানে আমি যা কন্টেন্ট দিয়েছি সেটা ওয়েব পেজে লোড হবে, তারপর আমার ভিজুয়ালাইজ হবে স্ক্রিনে। সো আমার ওয়েব ডকের কন্টেন্ট যত বেশি বাড়বে, তত কমপ্লেক্স হবে, আর ততই বেশি সময় লাগবে। মানে একটা ওয়েব পেজ হয়তো খুলতে আমার 1 মিনিট লাগছে, আবার সিম্পল একটা হ্যালো ওয়ার্ল্ড মেসেজ লেখার জন্য, সিম্পল আমি যদি একটা বড় কোনো ওয়েবসাইটে কন্টেন্ট লিখি, সেটাকে ডিকোড করে লোড হতে আমার অনেক সময় লাগবে। কি এখন যোগদান করলো? হুম। তো তো এই প্রবলেমটার জন্য আমি ডক ইউজ করব না। এই জন্য আমি ইউজ করব আমি নোটপ্যাড। একমাত্র টেক্সট এডিটর আছে বাই ডিফল্ট, ও মেমোরি খুব কম খায়। ইভেন কি তুমি ডক ফাইলকে সেভ করলে ও বাইটে সেভ হবে। কন্টেন্ট যত তুমি বাড়াবে তত বেশি হবে এবং এমবিতে হবে, ফলে পেজের লোড বেড়ে যাবে। হোয়ারাস তুমি একটা নোটপ্যাডে যাই কন্টেন্ট দাও, এটা খুব বেশি হলে কি, মানে সে সিম্পল বাইটসে আসবে। আর ডকের ক্ষেত্রে হয় কি, কেবি বা এমবিতে সেভ হয়। কিন্তু নোটপ্যাডে সিম্পল আমার কয়েক বাইট খুব বেশি হলে কেবিতে কনভার্ট হবে, এবং এটা লোড হতে বেশিক্ষণ সময় লাগবে না। সো এই কারণে আমি টেক্সট মোডে সমস্ত কিছু সেন্ড করব। সেই জন্য বলা হয় হাইপার টেক্সট। ঠিক আছে? বোঝাতে পারলাম? Yes. ঠিক আছে। না, মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড যেটা আমি পড়ব, সেটা হচ্ছে হোয়াই ইট ইজ কল্ড মার্কআপ। এনি আইডিয়া, এনি বডি? কেন মার্কআপ বলা হয়? মার্কআপ শব্দটা কোথা থেকে এসেছে? তোমাদের মধ্যে যদি কেউ শেয়ার করো। অ্যালভিনা নাসরিন, তুমি কিছু বলতে পারবে? হ্যালো। হোয়াই ইট ইজ কল্ড মার্কআপ? ট্রাই করো, কেউ চেষ্টা করবে। অনুপম, ইন্দ্রাণী গুপ্তা, ডু you have any idea why it is called markup? No, sir. কারো আইডিয়া আছে মার্কআপ শব্দটা কেন করা হয়? রঞ্জিত, তন্ময়, পল, হুম, বলতে পারবে? সায়ন্তিনী, এনি আইডিয়া? No, sir. ওকে, লেটস সে মার্কআপ শব্দটা, মানে অ্যাকচুয়ালি মার্কআপ শব্দটা এসেছে মেনু স্ক্রিপ্ট থেকে। এই শব্দটা শুনেছো? মেনু স্ক্রিপ্ট কোথায় ইউজ করা হয়? স্যার হিস্ট্রিতে পেয়েছিলাম এটা। হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো মেনুস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কনসেপ্ট থেকে মার্কআপটা মানে এক্স্যাক্টলি এভাবে এসেছে যে, আগে যখন আমি বই ছাপানো হতো, এখন তো সমস্ত প্রিন্টারের যুগ। আগে তো ছাপাখানা যেটা ছিল, সো গুটেনবার্গ মনে হয় ছাপাখানা ফার্স্ট আবিষ্কার করেছিল, মানে কমার্শিয়ালি। সো তখন কি ছাপাখানা কি হতো, যে আমার একটা কোনো প্রিন্ট করতে হলে কাঠের ব্লকে, মানে উল্টোভাবে রবার স্ট্যাম্প যেমন দেখো ওরকমভাবে উল্টো করে লেটার থাকতো, এবং ইঙ্ক ড্রামের মধ্যে চুবিয়ে ছাপ নেওয়া হতো।
সো এই কনসেপ্টটা যখন ইউজ করা হলো তখনই মানে বই বই ছাপানোর যে কনসেপ্টটা, যখন বই ছাপানো হয় তখন কি হয়তো আমার 20,000টা বই ছাপাতে হবে পার্টিকুলার কোনো ডকুমেন্টেশনের জন্য। সো ফার্স্ট আমি কি করি যে ছাপানোর আগে একটা কপি আমি ছাপিয়ে দেখি যে আমার কন্টেন্টে যা যা কিছু আছে সমস্ত ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে? সো কোথায় কোন টেক্সটটা বড় হবে, কোনটা ছোট হবে, কোথায় আন্ডারলাইন হবে, কোনটা মার্জিন, কতটা স্পেস ছাড়বে, কতটা প্যাডিং হবে, কোন লেটারটা সুপার স্ক্রিপ্টে মানে আপার সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট হবে, দুটো লাইনের মধ্যে কত গ্যাপ বা কোনো লেটারে গ্যাপ বা কালার, এই সমস্ত কিছু করার জন্য একটা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো যেটাকে বলছে মিনু স্ক্রিপ্ট। ঠিক আছে? এই মেনু স্ক্রিপ্টের থ্রু দিয়ে আমি পাবলিশের যখন কোনো ছাপানো হচ্ছে ফাইনাল প্রিন্ট করার আগে পাবলিশারকে আমি পাঠাতাম। মানে সাপোজ আমার কোনো একটা কন্টেন্ট ছাপে সেখানে আমি সংশোধন করতাম যে ইউ হ্যাভ টু ডু দিস, এবং তার জন্য ওই মিনিসে স্পেশাল সিম্বল দেওয়া থাকতো। বোল্ডের জন্য হয়তো বি বা এরকম ডার্ক কোনো সিম্বল, জাস্ট লাইক এক্সাম্পল, লাইক আমি হয়তো বোল্ড করব, সো ইউ হ্যাভ টু স্পেসিফাই জাস্ট লাইক দিস। এটা বোল্ড হবে, বোল্ডের জন্য এরকম একটা সিম্বল, ইটালিকের জন্য হয়তো এরকম একটা কোনো সিম্বল দেওয়া হলো, আন্ডারলাইনের জন্য এরকম, বড় টেক্সট করতে হবে তখন এরকমভাবে একটা কোনো সিম্বল, আবার কোনো উপরে জায়গা ছাড়তে হবে এরকমভাবে সিম্বল, বিভিন্ন রকম এরকম সিম্বল ইউজ করা হতো, বা এরকমভাবে সিম্বল, এটা উপরে নিচের দিকে যাবে হয়তো এরকম সিম্বল, মিডিল বরাবর থাকবে এরকম কোনো সিম্বল। তো এগুলো এরকমভাবে বোঝানো হতো যে দিস সিম্বল ইজ কল্ড মেনু স্ক্রিপ্ট, এবং এর থ্রু দিয়ে আমি কোনো জিনিস পাবলিশ করার আগে ফাইনাল এগুলো চেক করা হতো, এবং ফাইনাল চেক করার সময় যেই বুকসটা দেওয়া হতো, যেটাকে যার উপর বেস করে আমার ফাইনাল ডকুমেন্টেশনগুলো প্রিন্ট হবে ওটাকে বলতো প্রুফ কপি। এই প্রুফ কপিতে এই মেনুস্ক্রিপ্টটা ইউজ করে চেক করা হতো, যেমন বিয়ে বাড়ি কার্ড ছাপানোর আগে একবার ফাইনাল দেখা হয় যে সমস্ত কিছু ঠিক আছে কিনা, কোনটা কি হবে, এগুলো দেখা হয়। সো এই কনসেপ্ট থেকে অ্যাকচুয়ালি আমার এই মার্কআপ শব্দটা এসেছে। বোঝাতে পারলাম? কারণ এইচটিএমএল এর থ্রু দিয়ে তুমি একটা ওয়েব পেজে যে কোনো একটা লেটারকে তুমি কালার যেমন খুশিভাবে করতে পারো। নট ফর এইচটিএমএল, ইভেন কি আদার্স কিছু ল্যাঙ্গুয়েজ আছে জাস্ট লাইক মানে মার্কআপ টাইপের, যেমন এক্সএমএল বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, জিএমএল বলে ল্যাঙ্গুয়েজ আছে, জেনারেলাইজ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো দোজ all the language based on markup that is coming from menu script. ক্লিয়ার? বোঝাতে পারলাম এইচটিএমএল এর পুরো শব্দটা মানে? হ্যালো, হ্যাঁ ভাই। ক্লিয়ার আছে? কারো বুঝতে অসুবিধা হয়েছে বললে বলো। নাও, হাউ টু রাইট আ এইচটিএমএল, সো মানে হাউ টু বিল্ড ইউর ওয়েবসাইট স্ট্রাকচার। সো তো আমার স্ট্রাকচার ক্রিয়েট করার জন্য আমাকে কিছু জানতে হবে যে আমার এইচটিএমএল এর কি কন্টেন্ট থাকে, কিভাবে থাকে। সো বেসিক্যালি হাইপার টেক্সট মানে এইচটিএমএল যখন আমার লোড হয় পেজটা, ওয়েব পেজটা, আমার ফার্স্ট লোড হয় ব্রাউজার, and that is known as called as HTTP. Means, any idea HTTP full form? The hypertext transfer protocol. Okay, that is hyper text transfer protocol. That means protocols means as a kind of service that transfer your content. Which content? Your hypertext content, that is your HTML content, that's sent through the internet. সো আমি কোনো ডেটা কোনো সিগন্যাল পাঠালাম যেটা আমার পেজ সার্ভারকে রিকোয়েস্ট করলাম, সার্ভার আমাকে এই কন্টেন্টগুলো পাঠালো, ফলে আমার পেজ লোড হলো, অ্যান্ড দিস ইজ ডান বাই এইচটিটিপি using of application software like your browser like internet explorer or google chrome or safari. তো এখানে কি থাকে এই এইচটিএমএল যেটা আমরা প্রোটোকল বলি, it contain two container. One is called DOM. So don't think on Bengali word. So DOM means হচ্ছে document object
model, and another is called interpreter. আমি বলেছিলাম তোমাদের interpreter কি, compiler কি। So it contain like your JavaScript, যেটা আমি বলেছিলাম JavaScript root করা থাকে, JavaScript or VB Script। VB.NET আর VB Script আলাদা, other etc, others যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এটা। তো ডোম মিন্স ডকুমেন্ট অবজেক্ট মডেল। অ্যাকচুয়ালি কি হয় যে, সে আমি একটা এক্সাম্পল বলছি, আমি আমার কনসেপ্টটা দিই। আমি চাইছি আমি একটা ওয়েব পেজ বানাবো যার একটা বিগ হেডিং থাকবে এবং টাইটেল থাকবে হ্যালো। লেটস সি হাউ টু ডু ইট। সো একটা ওয়েব পেজ ক্রিয়েট করার জন্য সিম্পল আমি দেখাচ্ছি, সিম্পল অ্যাজ পসিবল। সো আই ক্যান ওপেন, ইফ ইউ হ্যাভ নো এডিটর, জাস্ট ওপেন নোটপ্যাড। তোমার কাছে কোনো এডিটর বা পার্সোনালি কোনো এডিটর না থাকলেও চলবে, ইউ হ্যাভ টু ওপেন নোটপ্যাড। সিম্পল নোটপ্যাডে বসেও আমি ওয়েব পেজের মানে কন্টেন্ট করতে পারি। সো ফার্স্ট আমাকে কি লিখতে হবে, HTML। ক্যান টেক্সট বোঝা যাচ্ছে কি না ছোট লাগছে? ঠিক আছে। দেন আর একটু বড় ভালো। okay, now it is okay. Yes, sir. So hit, সো আমি একটা কন্টেন্ট লিখেছি এবং এটা স্টার্ট করেছি দেখো HTML এবং ফলোড বাই অ্যাঙ্গুলার ব্র্যাকেট ওপেন, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ। এই দেখো প্রত্যেকটা কোডের মধ্যে আমার অ্যাঙ্গুলার ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ দেওয়া আছে। ওকে, সো this is HTML মানে then head portion and body portions। Okay, now what should I do? So I have to first save this file। Okay, সেভ কোথায় করছি, ডেস্কটপে। সাপোজ আমি দেখো এ লেভেল আইটি একটা ফোল্ডার বানিয়ে রেখেছি। সো ইন বিটুইন দেয়ার ইজ আ 4 সাব ডিরেক্টরি, তার মধ্যে ওয়েব বলে একটা ফোল্ডার এখানে আমি সেভ করে রাখছি। যখন সেভ করব, সো ইউ হ্যাভ টু সি দ্যাট বাই ডিফল্ট সেভ অ্যাজ টাইপ ইজ টেক্সট, বিকজ নোটপ্যাড হচ্ছে বাই ডিফল্ট টেক্সট ফরম্যাটের জন্য। সো বাই ডিফল্ট এটা টিএক্সটি ফরম্যাটে সেভ করে। So what you have to do, এবং you also see the UTF-8 ভার্সন দেওয়া আছে। দেখো UTF-8 মিন্স তোমার টেক্সট ফর্মের যে ভার্সনটা, ইউনিভার্সাল টেক্সট ফন্ট ভার্সন 8, যেটা সব সব অপারেটিং সিস্টেমে সাপোর্ট করবে। So now you have to change this type to all 5, and now we provide uh, my first web page .html। জাস্ট আমি এভাবে সেভ করব। Okay, so when you click on save, so you will be see the result of your web page appear on your website। দেখো my first web page, I can see my first web page, and this is Google Chrome symbol। So when you click on this document, so it will be see the content। So here title is hello, okay, and this is my heading one, big title, that is appear on the screen। অন দ্য স্ক্রিন বলতে কি, এই কন্টেন্টটা আমি বডির ভিতরে লিখেছি। সো বডির ভিতরে যেটা আমি লিখেছি সেটা আমার অ্যাজ এ আমার ওয়েব পেজে কন্টেন্ট হিসেবে আসছে।
তো তার মানে বুঝলাম যে এইচটিএমএল এর দুটো কন্টেনার থাকে, one is head container, one is body container. So head container take the informations of your web page, just like your web page title. You can change this icon, just like এখানে gmeet করা আছে দেখো icon, you can change this icon, ঠিক আছে, সেটাও করা যেতে পারে। সো আমি দেখাবো পরপর। অ্যান্ড বডি বলতে কি, বডির ভিতরে তুমি যা কিছু লিখবে দ্যাট উইল বি শো অন ইউর স্ক্রিন, মানে এই যে হোয়াইট স্ক্রিনটা দেখছো এই ওয়েব পেজের স্ক্রিনে শো করবে। But those two content are enclosed by HTML, সে এই ব্রাউজারকে ইনফর্ম করছে that I have written the code that is the HTML, not a other type of coding. It is the sent to the browser that I have a HTML code, and it have two container, one is head, and that inform to the browser that my web page title will be hello, and I have a big heading like in between H1 and H1 close. This is called opening tag, and this is called closing tag. In between that content as a wave like a big heading, and that show on the screen. বোঝাতে পারলাম জিনিসটা কি? হ্যাঁ, এগুলো আমি বলছি, মানে এখানে আমি চাইছি বিগ হেডিং, মানে একটা হেডিং করতে চাইছি। সো এখানে H1 হচ্ছে আমার ওপেন ট্যাগ, অ্যান্ড এইচ H1 স্ল্যাশ, যেটা মানে স্ল্যাশ H1 এটা হচ্ছে ক্লোজ ট্যাগ। সো ওয়াই ইট ইজ নিডেড আমি সমস্ত বলছি, এবং এর ভিতরে যা কিছু যে কন্টেন্টটা লিখেছি দিস ইজ মাই বিগ হেডিং, সো ইট উইল বি অ্যাপিয়ার এজ এ হেডিং ওয়ান। সো তুমি যখন এটাকে রান করাবে, সো ও কি করবে, ব্রাউজারের কাছে যাবে। Now, what will be happens when it is execute? So first, just like আমার H1 যেটা দেওয়া আছে, so I'm copy this content. Okay, কিভাবে রান করছে, how to run this web page. তো আমি যখন আমি সাপোজ যেটা লিখেছি my first web page dot html, ঠিক আছে, এটাকে তুমি যখন রিকোয়েস্ট করলে, সো when you load this মানে ডবল ক্লিক, it will be লোড হবে, লোডিং দ্য content of web page into okay, into the browser means your browser, that means send the request to http that কি করছে, one page title is hello, and second body content big heading that is h1, এটা হচ্ছে আমার কন্টেন্টটা। সো এই ইনফরমেশনসটা যখন পাঠানো হয়, সো হোয়াট উইল বি হ্যাপেন্স, সো ব্রাউজারের কাছে যখন যায় এই রিকোয়েস্টটা, সেন্ড রিকোয়েস্ট টু ব্রাউজার, সো ব্রাউজার উইল ফরওয়ার্ড দ্য রিকোয়েস্ট টু ডোম, যেটা আমি বললাম ডোম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। ওর কাজটা কি, সো ডোমের ভিতরে আমার একটা থাকে জিএমএল, যেটা আমি এক্ষুনি কিছুক্ষণ আগে বলেছিলাম, জিএমএল মিনস জেনারেলাইজ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এর কাজটা কি, যে ধরে নাও আমার ব্রাউজারে দুটো কন্টেনার থাকে, ডোম কন্টেনার, ইন্টারপ্রেটার। যখন আমি এই
ইনফরমেশনসটা পাঠালাম ওয়েব পেজটাকে এটাকে লোড করতে। সো এই রিকোয়েস্টটা ব্রাউজারে যখন কন্টেন্টটা লোড হচ্ছে ওয়েব পেজটা ব্রাউজার লোড করার সময় সে এইচটিটিপি কে রিকোয়েস্ট পাঠায় যে ইউ হ্যাভ টু ওপেন দিস পেজ অন দিস ফরম্যাট ওয়ার মাই ওয়েব পেজ টাইটেল ইজ হ্যালো and I have a big heading like H1. This is my and this is the content. This is my big heading. এটা হচ্ছে আমার কন্টেন্ট, সেটা আমার স্ক্রিনে শো করবে। সো এই রিকোয়েস্টটা সেন্ড করার সঙ্গে সঙ্গে সে কি করে ডোমকে ইনফর্ম করে যে ইউজার একটা ওয়েব পেজ ক্রিয়েট করছে যার টাইটেল হচ্ছে হ্যালো, আমাকে হেডিং 1 করবে। এবং এই নর্মাল টেক্সটটা যেটা আমি এখানে ফরম্যাটে লিখেছি এটা তো একটা নর্মাল টেক্সট, এটাকে আমাকে এই ফরম্যাটে করতে হবে। সো আই ওয়ান্ট টু মুভ টু দিস ওয়ে, মিনস ইট কন্টেন্ট যদি আমি ইন্সপেক্ট করি দেখো আমার এর অনেক কিছু ইনফরমেশন থাকবে। দেখো ফন্ট সাইজ 2M মানে 32 px, ঠিক আছে, এবং আমার ফন্ট ওয়েট বোল্ড এরকম স্ট্রাকচার আসছে বাই ডিফল্ট। সো এটা হচ্ছে হেডিং ওয়ানের ক্যারেক্টারাইটিস। যদি আমি কোনো হেডিং ওয়ান কোনো টেক্সট লিখি in terms of web page it will appear on this way. সো আমি যখনই রিকোয়েস্ট পাঠাচ্ছি দিস ইজ মাই নর্মাল টেক্সট। সো H1 যখন আমি লিখছি তখন আমার কি হচ্ছে যে আমার ডোম ইনফর্ম করছে যে দিস ইজ মাই বিগ টেক্সট দ্যাট উইল বি অ্যাপিয়ার এজ এ H1 অ্যান্ড দ্যাট সেন্ড টু দ্য জিএমএল। কেউ ওপেন করেছে আমার মাইক ওপেন করেছো কেউ? আচ্ছা, মেঘদীপ তুমি মিউট করে রাখো, তোমরা মাইকটাকে মিউট করে রাখো। যদি কিছু বলার থাকে মিউট কোথায় করা আছে, যে ওপেন শো করছে তো, সৌরদীপের শো করছে অ্যাপ। হ্যাঁ মিউট করে রাখো সৌরদীপ, না হলে নয়েজ আসছে। না মিউট করার নেই এক্ষুনি, সেজন্য আমি বললাম, সেজন্য নয়েজ আসছিল বলেই আমি বললাম। মিউট করা থাকলে সিম্বল দেওয়া থাকে ক্রস, ঠিক আছে। সো কি হচ্ছে যখন তুমি হেডিংটাকে পাঠাচ্ছ জিএমএল জেনারেল মার্কআপ ল্যাঙ্গুয়েজ দেখবে যে কি হচ্ছে আমার কন্টেন্ট দিস ইজ মাই বিগ হেডিং, এটাকে কি করতে হবে H1। সো জেনারেল মার্কআপ ল্যাঙ্গুয়েজের ভিতরে ওর কাছে ইনফরমেশন থাকে যে আমি কোন টেক্সটটাকে কি ফরম্যাটে বানাবো হেডিং তার রিসোর্সটা থাকে। সো ডোম যখন রিকোয়েস্ট করলো যে এই কন্টেন্টটাকে হেডিং 1 করতে, জিএমএল কি করলো ওর ভিতরে কন্টেন্ট থাকে যেমন হেডিং 1 হলে কি হবে সেটাকে কল করে এই টেক্সটের উপর ও লেভেলিং করে দিল, যে টেক্সটটাকে H1 কনভার্ট করে সেন্ড করে ডোমকে দিল। ডোম কি করলো আমার পেজের কন্টেন্টটাকে লোড করে স্ক্রিনে শো করলে অ্যাজ এ রেজাল্ট আমি এরকম দেখতে পাচ্ছি। বোঝাতে পারলাম জিনিসটা? স্যার হ্যাঁ, হ্যালো। স্যার বলছি যে ডোমটা একটা বার একটু স্যার আরেকবার বলে দেবেন ডোমটা। ডোমের কাজ কি হচ্ছে তুমি যা কিছু ওয়েব পেজের থ্রু দিয়ে রিকোয়েস্ট করছো বডি থ্রু দিয়ে সেই রিকোয়েস্টগুলোকে ও সে কন্ট্রোল করে। কন্ট্রোল কি করে, সাপোজ আমি যখন H1 রিকোয়েস্ট পাঠালাম কোনো নর্মাল টেক্সটকে H1 হিসাবে দেখতে চাইছি, ডোম সেটাকে রিসিভ করে তার আন্ডারে জিএমএল বলে থাকে যেটা আমার কন্টেন্ট ডোমের ভিতরে যে কন্টেনারগুলো থাকে H1 ট্যাগ হলে কেমন দেখতে হবে সেই প্রপার্টিগুলো লোড করা থাকে। সো জিএমএল কে রিকোয়েস্ট করে যে এই টেক্সটটাকে H1 কনভার্ট করে দাও যাতে টেক্সটটা ফন্ট সাইজ হবে 32 px আর টেক্সটটা অ্যাপিয়ার আসবে বোল্ড হিসাবে। সো দ্যাট ইজ আ হেডিং 1 ফিচার্স। সো এই ফিচার কনভার্ট করে ডোম আবার স্ক্রিনে শো করে দেয়। বুঝতে পারলাম? স্যার তার মানে ডোমটাকে একটা কন্ট্রোল ইউনিট হিসেবে বলতে পারি। কন্ট্রোল ইউনিট নেই, ইজ এ মানে ডকুমেন্ট অবজেক্ট মডেল হচ্ছে মানে এটা এইচটিটিপির মানে অ্যাজ এ কন্টেনার হিসাবে বলতে পারো। ব্রাউজারে এটা কন্টেনার নিজস্ব, ডোম হচ্ছে বাই ডিফল্ট কন্টেনার হিসাবে ধরতে পারো। মানে এটা হচ্ছে মেন, এর উপর বেস করে ওয়েব পেজ হয়। জাস্ট লাইক এক্সাম্পল আমি যদি এটাকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি, ঠিক আছে, আমি যখনই তখন তো কন্টেন্ট বসে যাবে। হ্যাঁ আমি যদি লিখি ডোম, ঠিক আছে, দেখো আমার ডোম মানে হচ্ছে ডকুমেন্টস। তুমি যদি আমি লিখি ডকুমেন্ট, হুম, তো ডকুমেন্ট বলতে আমি এন্টার মারলে দেখো আমার ডকুমেন্ট বলতে হচ্ছে অবজেক্ট মডেল। সো দিস ইজ দ্য ডকুমেন্ট, টোটালি অবজেক্ট মডেল। উইন ইউ ক্লিক অন ডকুমেন্ট মানে হচ্ছে ডোম। সো যখনই আমি এখানে ক্লিক করছি ইউ ক্যান সি দ্য কন্টেন্ট, দিস ইজ মাই এইচটিএমএল কন্টেন্ট, দিস ইজ হেড কন্টেন্ট, দিস ইজ বডি কন্টেন্ট।
সমস্ত ইনফরমেশন দিচ্ছে। সো আমি যখনই এ, লিখছি ডকুমেন্ট মিন্স হচ্ছে ডোমের থ্রু দিয়ে আমার পেজের মধ্যে চলে আসছে। ঠিক আছে? জাস্ট লাইক এক্সাম্পল, আমি যদি এখানে এরমভাবে লিখি সে ডকুমেন্ট ডট বডি, ঠিক আছে, ডট বিজি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, বিজি কালার, সাপোজ আমি লিখলাম ইজিক্যাল টু কোরাল। সো এই ডোম নিজেই কন্ট্রোল করবে, কোরাল লিখে এন্টার মানে দেখো আমার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু কোরাল হয়ে গেল। কোরাল হয়েছে তো? Yes, yes. ঠিক আছে? দিস ইজ এসে এবার যেই আমি রিফ্রেশ করব, দেখবে আমার আগের জায়গায় চলে আসবে। কেন? এই যে আমি ইন্সপেক্ট এলিমেন্ট থ্রু দিয়ে করছি, আমার পেজটা কিন্তু লোড হয়ে গেছে। লোড হওয়ার পর আমি এই ডোমটাকে আমি ইমপ্লিসিটি ভাবে আমি করছি, চেঞ্জ করছি যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কোরাল কালার হবে। বাট আমি যখন রিফ্রেশ করলাম তখন কিন্তু আর কিছু থাকবে না, কারণ র্যাম থেকে মুছে আবার পেজটা নতুন করে আবার লোড হবে। তখন কিন্তু আমার কিছু মেনশন করা নেই যে আমার ওয়েব পেজে যে আমি বডির পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি কিনা। ওকে, বোঝাতে পারলাম জিনিসটা? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? নাও ওয়েব পেজে যখন আমি জেনারেট করি, সো ইউ হ্যাভ টু সি দেয়ার ইজ দ্য স্পেসিফিক লাইক দিস সিম্বল ইয়ার। এটা হচ্ছে তোমার ট্যাগ সিলেক্টর বলা হয়। এটা হচ্ছে আমার বেসিক। দেন হচ্ছে তোমার কন্টেন্ট, যে কন্টেন্টের উপর রিফ্লেক্টেড হবে, অ্যান্ড দেন ট্যাগ বা সিলেক্ট, এইভাবে লেখা থাকবে। তো এই ট্যাগ, এটাকে বলছে আমরা ডবল ট্যাগ। ঠিক আছে? কেন ডবল ট্যাগ করায়? মানে ডবল ট্যাগ স্টার্ট করার সময় আমাকে কি করতে হবে? অ্যাঙ্গুলার ব্র্যাকেট ওপেন, দেন সিলেক্টর নেম, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ। সো দিস পার্ট ইজ কল, আমার এটাকে বলা হয় ওপেন ট্যাগ। ওপেন ট্যাগ, ট্যাগ বেস ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি এইচটিএমএল হচ্ছে আমার বেসিক্যালি, এইচটিএমএল ইজ ট্যাগ বেস ল্যাঙ্গুয়েজ। কেন ট্যাগ বেস আমি বলছি। ঠিক আছে? নাও দিস ইজ সিলেক্টর and this is your content, and then এটাকে ক্লোজ ট্যাগ বলে। জাস্ট লাইক এক্সাম্পল, যদি আমার এই H1 এর রেসপেক্টে ভাবি, if I going to this part, তো here এখানে H1 টা হচ্ছে আমার ওপেন ট্যাগ, and এটা হচ্ছে ক্লিয়ার? বোঝাতে পারলাম? কারোর বুঝতে অসুবিধা আছে? সবাই বুঝতে পেরেছো এই কনসেপ্টটা? তো আমি যা কিছু করব ট্যাগ ওপেন ক্লোজ কিসে। নাও why it is called H1, why it is not called H5 বা হেডিং সে। সো ওয়েব পেজটা যখন তৈরি করা হয়েছিল তখন বেসিক্যালি ওয়েব পেজটা অ্যাকচুয়ালি তৈরি করা হয় অন্য পারপাসে। পারপাসটা হচ্ছে সে যখন আমরা নেটওয়ার্ক আবিষ্কার করলাম, মানে ইন্টারনেট, তখন আগেরকার দিনে কাজ কি হতো? কম্পিউটারাইজ কাজ তো হতো না, তখন তো সমস্ত ম্যানুয়াল কাজ হতো না, যে সমস্ত ডকুমেন্টেশন কাজ সমস্ত ম্যানুয়ালি করতাম, তাই তো? ম্যানুয়ালি ইসে হতো, টাইপ রাইটিং এর থ্রু দিয়ে কাজ হতো তখনকার দিনে, ঠিক তো? তো এবার প্রবলেমটা হলো কম্পিউটারাইজড হওয়ায় কি আমার অনেক সুবিধা হলো, তখন ওরা ঠিক করলো, ঠিক আছে, যে আমি যে ডকুমেন্টগুলো ম্যানুয়ালি করছি বা কম্পিউটারে বসে সিম্পল করছি, যদি এরকম সম্ভব হতো যে তখন কম্পিউটার আবিষ্কার হওয়ার পরেও সেরকম কোনো অপশন ছিল না, ইউ ক্যান সেন্ড দ্য ডেটা থ্রু দ্য নেটওয়ার্ক, এরকম কোনো কনসেপ্ট ছিল না। ঠিক আছে? তো
তো এই ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতাম, জাস্ট ওয়ার্ড, ঠিক আছে, ওয়ার্ড প্যাড, এগুলো দিয়ে করা হতো। এইবার ঠিক করা হলো যদি এরকম সম্ভব হয় যে আমি ওয়ার্ডকে মানে কোনো নেটের থ্রু দিয়ে পাঠানো করলে আমার অনেক কমে যাবে, মানে অনেক খাটনি কমে যাবে। তাহলে আমাকে কি ওয়ার্ডে করে সেটাকে প্রিন্ট আউট করতে হবে, তারপর ওখান থেকে আমাকে ট্রাভেল করে আমার কোনো অফিসের কোনো ডকুমেন্ট জমা দিতে হবে, সেই ডকুমেন্টটাকে পাঠানো হবে হলো অফিসে। জাস্ট লাইক এক্সাম্পল হিসাবে আমি বলছি, কোন গভর্নমেন্ট টেন্ডার যখন আসতো আগেরকার দিনে কি হতো, যে ওয়ার্ডে বসে টাইপ করে ছাপানো হলো, করে ফর্ম ফিল আপ লিখে টিখে পাঠিয়ে দেওয়া হলো কোনো সেটা অ্যাপ্রুভালে। যদি কোনো মিসিং থাকে সেটা আবার ট্রান্সফার করে আসবে পোস্ট পোস্ট অফিসের থ্রু দিয়ে, আবার রেকটিফিকেশন হবে, আবার পাঠাবে, এরকম করতে করতে একটা গভর্নমেন্ট প্রজেক্ট হতে অনেক বছর লেগে যেত, ডিউ টু দা আমার ডকুমেন্টেশন প্রপারভাবে না হওয়ার জন্য। এই প্রবলেমটাকে হাঁটানোর জন্য যখন নেটওয়ার্ক আবিষ্কার হয়ে গেছিল, তখন ফায়ারফক্স, নাম শুনেছো, মোজিলা ফায়ারফক্স, হ্যালো, আর নেটস্কেপ নেভিগেটর, এরা ঠিক করলো যদি আমরা এরকম সম্ভব হয় যে আমার ডকুমেন্টগুলো যেটা ওয়ার্ড ফাইল বানাচ্ছি সেগুলো যদি থ্রু দ্য ইন্টারনেটের থ্রু দিয়ে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে আমার অনেক সময় বাঁচবে, আমার কস্টিং, টাইম, সমস্ত কিছু বাঁচবে। যাতে আমার যেখানে আমার ৪-৫ দিন লাগছে সেখানে আমি ১ ঘন্টার মধ্যে পৌঁছে গেলে আমার প্রচুর সময় বেঁচে যাবে, ফলে আমার কাজ অনেক আগিয়ে যাবে। তাহলে আমার একটা কোনো গভর্নমেন্ট ওয়ার্ক করতে শুধু ডকুমেন্টেশন জন্য হয়তো ১-২ বছর লাগতো, সেটা আমি ১ মাসের মধ্যেই স্টার্ট করে দিতে পারবো। এই কনসেপ্টটা মাথায় আসলো। সেকেন্ড কনসেপ্ট আসলো যে আমরা যে কটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওপেন করি, সেটা উইন্ডো বেস হোক বা ইসে, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো একটাই প্রবলেম হচ্ছে, যখনই মোর দ্যান সেম অ্যাপ্লিকেশন মানে সেম অ্যাপ্লিকেশন ভার্সনে কোনো ফাইল ওপেন করি, তারা ইন্ডিভিজুয়াল করে উইন্ডো ওপেন করে। মানে তুমি যদি একটা ওয়ার্ড ওপেন করো, তোমার কাছে ৪টে ওয়ার্ড ফাইল আছে, ৪টে ওয়ার্ড ফাইল ওপেন করলে দেখবে ৪টে কি একটা অ্যাপ্লিকেশনে ওপেন হবে না, সেম অ্যাপ্লিকেশনে ওপেন হবে কিন্তু ইন্ডিভিজুয়াল করে অ্যাপ্লিকেশনগুলো ক্রিয়েট করবে। জাস্ট লাইক এক্সাম্পল, আমার কাছে হয়তো এরকম অ্যাপ্লিকেশন আছে এখানে, আহ, দেখো আমি ৩টে অ্যাপ্লিকেশন করছি, সাপোজ এটা একটা ওয়ার্ড ফাইল খুলছি, ঠিক আছে, নেক্সট আমি এটা আর একটা ওয়ার্ড ফাইল খুলছি, ঠিক আছে। দেখো প্রত্যেকটা ওয়ার্ড ফাইলের জন্য আলাদা আলাদা করে খুলে দিচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। এবার এটা আমি একটা খুলছি হয়তো সিলেবাস, ঠিক আছে। সো উই হ্যাভ থ্রি ওয়ার্ড ইন্ডিভিজুয়াল উইন্ডো, দেখো ৩টে উইন্ডো ক্রিয়েট করা হয়েছে, ওকে, 3 উইন্ডো। এইবার এই প্রত্যেকটা উইন্ডো কিন্তু ইন্ডিভিজুয়াল করছে, সেম অ্যাজ আগের যখন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা কোনো প্রোগ্রাম ডেভেলপমেন্ট করতো, প্রত্যেকটা প্রোগ্রাম ইন্ডিভিজুয়াল উইন্ডোতে ওপেন হতো। এটার প্রবলেম ছিল যে এই আমার এই প্রোগ্রামগুলোকে যখন এক্সিকিউশন করতাম, সেটা একটা পিসির উপর ডিপেন্ডেন্ট থাকতো। আমি এরকম কোনো কিছু করতে পারতাম না যে আমি একটা পিসিতে বসে কোডিং করছি, কম্পাইল করছি, এবং মিন টাইম আমি পাশের মেশিন দিয়ে বসে সাইমেলটেনিয়াসলি এটা রান করছি, সেটা করা সম্ভব ছিল না, কারণ না মেমোরি কনজিউমেশনের প্রবলেম হতো। তো ১ সেকেন্ড আগেরকার দিনে সার্ভারে কি হতো, যে আমার কোনো ফাইল বা যা কিছু হলো প্রত্যেক দিনে, দিনের শেষে কি হতো, আমার হয়তো ৩টে সার্ভার মেশিন আছে, এতে হয়তো ৫০টা ফাইল আপলোড হলো, বিতে ৩০টা, আর সিতে ১০টা, প্রত্যেকটা ডিফারেন্ট ফাইল, ঠিক আছে। এবার দিনের শেষে কি হতো, যে বি আর সি এর ফাইলগুলোকে, হ্যাঁ, বি আর সি এর ফাইলগুলোকে আমাকে ফেলে দেওয়া, মানে আপলোড প্রত্যেকটা মেশিনে আমার ইন্ডিভিজুয়াল করে কপি পেস্ট করে পাঠাতে, সেভ করা হতো, যে ব্যাকআপ করা হতো। দ্যাট মিন্স আমার এতে আছে ৫০টা, বিতে আছে ২০টা, আর সিতে আছে ১০টা। তো এতে যে ৫০টা ফাইল আছে সেই ফাইলগুলো বিতে নেই, বা বিতে যে ফাইলগুলো আছে সেটা এ বা সিতে নেই। তো আমাকে যদি সবকটা সার্ভারে ব্যাকআপ নিতে হয়, তাহলে কি করতে হবে, বি সি এর কপিগুলো আমার এ সার্ভারে রাখতে হবে, তেমনি এ সার্ভার আর সি সার্ভার কপিগুলো বিতে রাখতে হবে, আবার সি এর মধ্যে এ বি এর ব্যাকআপ রাখতে হবে, মানে অল্টারনেট সবারই
ডুপ্লিকেট কপি করে সবকটা রাখতে হবে। তো এরকম ফেসিলিটিগুলো করা হতো। ফলে ঠিক করা হলো যদি আমরা এমন একটা ফাইল করি, যাই চেঞ্জ করব যাতে ৩ টের মধ্যে অটোমেটিকভাবে রিফ্লেক্টেড হয়। সেরকম কোনো অ্যাপ্লিকেশন ফাইল ছিল না। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক জাভা, সি বা সি শার্প বা সি প্লাস প্লাস বা ফক্সপ্রো, এদের এরকম কোনো ফিচার্স ছিল না, কারণ ওরা যখন রান হতো ও পার্টিকুলার মেমোরির উপর ডিপেন্ডেন্ট হতো। ফলে একটা পিসি থেকে একটা পিসিতে আমি সেম টাইমে দুটো এক সিঙ্গেল প্রোগ্রামকে অ্যাক্সেস করা যেত না। সো সেটাকে ওভারকাম করার জন্য আমার এই ওয়েব পেজ ইউজ করা হয়। এবং এই ওয়েব পেজের ক্ষেত্রে দেখা গেল যে আমি একটা পেজের কন্টেন্টকে ওয়ান অ্যাট এ টাইম আমার মাল্টিপল অ্যাপ্লিকেশনে ওপেন করতে পারছি, এবং প্রত্যেকটা পেজের জন্য আমার ইন্ডিভিজুয়াল করে কোনো উইন্ডো হচ্ছে না, সেম উইন্ডোর মধ্যেই ওপেন হচ্ছে। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এখন সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে ওয়েব বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়েছে। এবং সেগুলো হচ্ছে, তোমাদের এক্ষুনি আমি এক্সাম্পল দিয়েছি, জাস্ট লাইক এক্সাম্পল জেএসপি, পিএইচপি, এএসপি, এগুলো হচ্ছে সি, সি প্লাস প্লাস বা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওয়েব ভার্সন। বোঝাতে পারলাম জিনিসটা? হ্যালো? হ্যাঁ স্যার। ঠিক আছে? এই ওয়েব ভার্সনসগুলো করা হলো, এবং ওরা কি করলো, যদি আমরা এরকমভাবে পাঠাতে পারি তাহলে আমাদের সুবিধে হয়। সো এই সুবিধের জন্য ওরা ফার্স্ট মানে ব্রাউজার যেটা নেটকে ওই ওয়েব পেজ ডেভেলপ করে, এবং এই পেজের কন্টেন্টগুলো ঠিকঠাক যাচ্ছে কিনা সেটা চেকিং করার জন্য ওরা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেছিল, মানে যেটার নাম ছিল ইসিএমএস স্ক্রিপ্ট। ঠিক আছে? এই ইসিএমএস স্ক্রিপ্ট দিয়ে আমার পেজের কন্টেন্টগুলো ভ্যালিডেশন করা হতো যে ঠিকঠাক ইনফরমেশন যাচ্ছে কিনা। এবং সেই সময় এটা ওরা তৈরি করেছিল ফায়ারফক্স, মোজিলা অ্যান্ড নেটস্কেপ নেভিগেটর। পরবর্তীকালে যখন এটার পপুলার ওয়েব পেজের মানে পপুলারিটি বাড়তে শুরু করলো, তখন ওরা ওই এইচটিএমএলটাকে আপডেট করলো অ্যাজ এ এইচটিএমএল 1.0, যেটা স্ট্যান্ডার্ড ফর পাবলিক পারপাসের জন্য। অ্যান্ড ইসিএমএস স্ক্রিপ্টটা তখন স্ট্যান্ডার্ড ছিল না। তো তখন ও কি করেছিল, সান মাইক্রোসফট জাভার স্পেসিফিকেশন, রুলস রেগুলেশন আর স্পেসিফিকেশন ফলো করে আমার ওই ইসিএমএস স্ক্রিপ্টটাকে নতুন করে ডেভেলপ করা হয়। সেজন্য নাম হয়েছে জাভাস্ক্রিপ্ট। বুঝতে পারলাম হিস্ট্রিটা? হ্যালো? স্যার ইসিএমএস টা আপনি যেটা বললেন যে ওদের চেক করছে যে লাইক ডেটাটা ঠিকঠাক ফ্লো হচ্ছে কিনা, তাই তো? আমি সেটা বলছি না, ইসিএমএস স্ক্রিপ্টটা করা হতো যে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশনের জন্য করা হতো, কিন্তু ইসিএমএস স্ক্রিপ্টের যখন তৈরি করা হয়েছিল যেটা ইউজ করা হয়েছে সেটার সেরকম স্ট্যান্ডার্ডাইজ ভার্সন ছিল না। স্ট্যান্ডার্ডাইজেশন ভার্সন মানে যেটা স্ট্যান্ডার্ড অল, মানে সবাই এটাকে অ্যাকসেপ্ট করছে। কিছু কিছু আমরা বলি না স্ট্যান্ডার্ড ভার্সন, যে কোনো কিছু তৈরি করতে স্ট্যান্ডার্ড ভার্সনের উপর বেস করে আমরা ডেভেলপ করি। তো সেরকম স্ট্যান্ডার্ড কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ছিল না। তো সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য ওরা কি করলো, আমার নতুন করে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করলো, যেটা ইসিএমএস স্ক্রিপ্টটাকে, সেটাকে ডেভেলপ করার জন্য ওরা সান মাইক্রোসফটের সঙ্গে টাই আপ করে যে আমার এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটাকে আরও ডেভেলপ করো, যাতে আমার স্ট্যান্ডার্ড এবং আরও বেশি লাইব্রেরি ফাংশনস পাওয়া যায়। কারণ ইসিএমএতে যা ফিচার সাপোর্ট করতো সেটা আমার ইট ইজ নট ইনাফ টু ইউজ ফর ইউর ওয়েবসাইট ভ্যালিডেশন। সো সেরকম ভ্যালিডেশন ফাংশনালিটি ইসিএম এর মধ্যে ছিল না। তো তখন জাভা, সান জাভা বেরিয়ে গেছিলো, কারণ জাভা হচ্ছে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তার উপর বেস করে সান মাইক্রোসফট জাভার স্পেসিফিকেশন ফলো করে এটা ডেভেলপ করা হয়েছিল বলেই নাম হয়েছে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে? বুঝতে পারলাম? নাও ডকু এবং ওয়েব পেজটা যখন ডেভেলপ করা হয় তারা বেস করে ডকুমেন্টটা, যে আমি যদি ওয়েব বেসে করি তাহলে আমার কোনো ঝামেলা নেই। অ্যান্ড দ্যাট ইজ ডেভেলপ বেসড অন ওয়ার্ড ডকুমেন্টেশন, মানে তুমি যে ডকুমেন্ট ফাইল করো তার রেসপেক্টে। জাস্ট লাইক এক্সাম্পল, আমি যদি ওয়ার্ড ওপেন করি, সো লেটস সে আমি একটা ওয়ার্ড ওপেন করছি, ওয়ার্ড ওপেন। ঠিক আছে? দিস ইজ আই এম ওপেনিং 2019 অফিস।
সো যখনই আমি ওপেন করছি, দেয়ার ইজ লটস অফ ইনফরমেশন ইউ ক্যান সি। ঠিক আছে, সো এখানে ভিউ আছে, সো কলাপস রিবন, আচ্ছা ভিউ, রুলার। সো দিস ইজ, দেখো আমি সিম্পল ভাবে লিখছি, আমি লিখছি দিস ইজ মাই হেডিং ওয়ান। ঠিক আছে, সো কপি করলাম, এখানে পেস্ট করলাম। যখনই আমি পেস্ট করব, হ্যাঁ, এটা একটা কি নর্মাল টেক্সট হিসাবে থাকছে। এটাকে যদি আমি হেডিং ওয়ান করতে চাই তাহলে আমি কি করব? এইচ ওয়ান মানে বড় হেডিং করতে চাইলে দেখো আমার হেডিং ওয়ান বলে একটা টেক্সট আছে, তাই তো ওয়ার্ডে আছে তো বাই ডিফল্ট, এবং এটা বোল্ড হিসাবে থাকলো, এবং সাইজ 16 আছে, আমি 32 করে দিচ্ছি, 32, এবং এটাকে সেন্ট্রালাইজ করে দিলাম। দিস ইজ হেডিং বা লেফটেই আছে, যাই হোক। সো নাও আমার এই টেক্সটটা ছিল নর্মাল, এটাকে আমি কি করলাম, হেডিং ওয়ানে কনভার্ট করে তার ফন্ট সাইজ 32 করলাম আর বোল্ড করলাম, এবং কালারটা চেঞ্জ করলাম। সো কালার লুক লাইক এটা। ঠিক আছে, সো দিস কালার কোড 4784 150 বা #255 হেক্সাডেসিমাল কোড। ঠিক আছে, সো নাও এই যে কালারটা করলাম, এই হেডিং এ আমি ওয়ার্ডে বসে ডকুমেন্টেশন করতে পারি। দেন আমি কি করলাম, আমি একটা প্যারাগ্রাফ বানাচ্ছি। প্যারাগ্রাফ বানানোর জন্য আমি কি করলাম, র্যান্ট 3,4। সো দিস ইজ মাই প্যারাগ্রাফ। এবার এই প্যারাগ্রাফে কোনো কালার চেঞ্জ করতে হলে কি করি আমরা সাধারণত এরকম ড্র্যাগ করি, তাই তো। দিস ইজ মাই পলিসি। সো ইউ হ্যাভ টু সিলেক্ট ফ্রম, স্টার্টিং ফ্রম, এন্ডিং ফ্রম। সিলেক্ট করার পর দেন ইউ ক্যান চুজ অ্যাজ ইউ ওয়ান্ট টু প্রোভাইড দ্য কালার, সে ব্লু কালার না কি কালার দেবো বা অরেঞ্জ কালার দেবো। সো ক্যান চেঞ্জ এনি অপশনস। সো ব্লু কালার দিলাম, এবং ফন্ট সাইজ হয়তো আমি 12 করলাম। ঠিক আছে, অ্যান্ড আমি ফন্টের এরিয়াল করে দিলাম। ঠিক আছে, সো 11 করলাম বা 10 করলাম, এরকম। সো যতক্ষণ না আমি সিলেকশন করছি ততক্ষণ কি চেঞ্জ হবে? হ্যালো? না স্যার, অ্যাপ্লাই হবে না। হ্যাঁ, সো ওয়ার্ডে বসে তাহলে আমাকে কি করছে, এখান থেকে স্টার্ট করতে হচ্ছে, দিস ইজ স্টার্ট, এখানে এন্ডিং। বাট ওয়েব পেজে বসে আমি যদি এটাকে করতে চাই, এরকম তো ড্র্যাগ ডাউন করা যাবে না। ওয়েব পেজে তো কোডই লিখতে হবে, তাহলে আমার এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এই হচ্ছে আমার কন্টেন্ট, অ্যান্ড দিস ইজ এন্ডিং পয়েন্ট। দ্যাটস ওয়াই উই আর ইউজিং ডবল ট্যাক্স। কিসের জন্য? টেক্স। সো ডকুমেন্ট টেক্স ডিজাইনের জন্যই আমি করি ডকুমেন্ট টেক্স ডিজাইন। বোঝাতে পারলাম কেন ডবল ট্যাগ ইউজ করা হয়? হ্যাঁ বুঝতে পেরেছো? কোনো অসুবিধা হচ্ছে তোমাদের? যদি এনি ডাউট থাকে, এতক্ষণ যা পড়ালাম ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? কারো কিছু বলার থাকলে বলতে পারো। স্যার, বলছি যে যখন ওই আপনি একদম মানে অনেক আগের কথা এটা, হুম। স্যার এইচটিএমএল ডকুমেন্টটাকে যখন ওই ডট এইচটিএমএল করে সেভ করেছিলেন, হুম। স্যার ওখানে আপনি এনকোডিং স্কিমটা চেঞ্জ করেছিলেন ইউটিএফ -8 এ। এটা বাই ডিফল্ট স্যার, চেঞ্জ করিনি, এটাই ও থাকে। আচ্ছা স্যার, ইউটিএফ -8 কেন স্যার? 8 হচ্ছে ভার্সন, ইউনিভার্সাল টেক্সট ফন্ট ভার্সন 8, যেটা এখন চলছে অল ওভার ওয়ার্ল্ডে, মানে সে ইনি টেক্সট ফর্মে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাও ওকে। there is one type tag যেটা আমি বললাম ডবল ট্যাগ, মানে সিলেক্টর কন্টেন্ট। সো উই হ্যাভ টু টাইপ অফ ট্যাগ, ওয়ান হচ্ছে ডবল ট্যাগ। ঠিক আছে, সো ওকে ক্লিয়ার। ডকুমেন্ট টেক্সট ডিজাইনের জন্য আমি ডবল ট্যাগ করি, এবং জাস্ট লাইক প্যারাগ্রাফ। এবার বোঝা গেল যে কেন আমি এটাকে করছি, মানে সে। এবং এখানে H1 কনসেপ্টটা এসেছে, দেখো হেডিং 1 যেমন আছে এমনি আপ টু হেডিং 6 পর্যন্ত আছে, তেমনি HTML এও করা হচ্ছে। যেহেতু ওয়ার্ড
ডকুমেন্ট ডিজাইনের জন্য করা হচ্ছে। সো আমরা ওয়ার্ডে যে ডকুমেন্ট ডিজাইন করি তার যা যা প্রপার্টিগুলো আমরা ইউজ করি সেই প্রপার্টির নামেই কিন্তু আমার ট্যাগ নেম। যেমন দেখো এখানে H1 দেওয়া আছে, তেমনি H2 আছে, তেমনি আমার হেডিং 2 হেডিং 3 আছে। প্যারাগ্রাফ টেক্সটের জন্য আমি হয়তো পি করছি, এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটাকে যদি আমাকে করতে হয় কন্ট্রোল সি, so we can write say, just like example we want to give the paragraph name, so this is my paragraph, এবং এখানে প্যারাগ্রাফে আমার গ্যাপ হবে, সো একটা লাইন গ্যাপ হবে। সো এই লাইন গ্যাপ করার জন্য আমি একটা সিঙ্গেল ট্যাগ করব, যেটাকে বলছে একটা বলেছিলাম ডবল ট্যাগ, অ্যান্ড দিস ইজ কল্ড সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে, সো এটা সেভ করে দেখাই তাহলে বুঝতে পারবে কেমন আসছে। তো এখানে আমাকে লিখে দিই, এটা সেকেন্ড ওয়ান হচ্ছে আমার বি, এটাকে বলে সিঙ্গেল ট্যাগ or you can say empty tag. তো এটা বেসিক্যালি ইউজ করা হয় ডকুমেন্ট অবজেক্ট ডিজাইন। জাস্ট লাইক এক্সাম্পল হচ্ছে আমি লিখলাম ব্রেকিং লাইন, সো এটা যদি লিখি তাহলে কি হবে, নিউ লাইন ক্রিয়েট হবে, মানে একটা লাইন জেনারেট হবে, নিউ লাইন ইন ওয়েব পেজ। সো একটা লাইন ক্রিয়েট হয়, পরের লাইনে হয়তো কন্টেন্ট চলে যাবে। তেমনি HR মানে হচ্ছে আমার যদি ইউজ করি এটাকে বলছে হরাইজন্টাল লাইন। ওকে, তেমনি আমি যদি ইমেজ ইউজ করি, ইমেজ ইনসার্শন করি, ইমেজ, তো ইনসার্ট ইমেজ, ইনসার্ট ইমেজ সরি। তো আমার যদি ওয়ার্ডের সমস্ত প্রপার্টিগুলো মনে থাকে, যেমন বোল্ড মানে হচ্ছে বোল্ড হয়ে যাবে, আই ফর ইটালিক, ইউ ফর আন্ডারলাইন, তেমনি আমি এগুলো হচ্ছে লিস্ট, লিস্টের থ্রু দিয়ে কী করি আমি লিস্ট তৈরি করি, যে আমার কি লিস্ট হবে এরকম। সো বুলেটিং লিস্ট থাকে, ঠিক আছে, তেমনি নাম্বারিং লিস্ট থাকে। সো আমি যদি নাম্বারিং লিস্ট করি 1 2 3 এরকম আসবে। তো এইচটিএমএল এগুলো করার জন্য আলাদা, বুলেটিন মানে হচ্ছে কোনো অর্ডার নেই, সেজন্য এটাকে বলছে আনঅর্ডার লিস্ট। তেমনি আমি যখন 1 2 3 4 করবো তার মানে এটা অর্ডার লিস্ট, তেমনি এখানেও আমি নোটপ্যাডে মানে এইচটিএমএল এ অর্ডার লিস্ট আনঅর্ডার করতে পারি। সো আমি সেভ করে এটাকে রান করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে আউটপুটটা কেমন এসেছে। So refresh it. Now you can see there is a line break. Okay, বুঝতে পারলাম জিনিসটা, হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো যে আমার বুঝতে পেরেছি। ট্যাগগুলো কিভাবে কনসেপ্টগুলো করব। সো ইফ ইউ নো দ্য ওয়ার্ডের সমস্ত প্রপার্টি তুমি যদি জানো, ওই নামই হচ্ছে ট্যাগ নেম, এটাই জাস্ট মাথায় ঢুকিয়ে রাখো। জাস্ট লাইক এক্সাম্পল আমি এবার সাপোজ আমি এটাকে ক্লোজ করে দিলাম। Okay, so now how to open? You can see if you click in Control U, you can see your code will be appear. So wrap করে দিলাম, দেখো তোমার কোড অ্যাপিয়ার করছে সমস্ত, ঠিক আছে। সো আমি যদি HTML কে ফার্দার চেঞ্জ করতে চাই তাহলে আমি কি করব, সো গো টু আওয়ার locations, right click, and then ওপেন উইথ, ইউ ক্যান ওপেন উইথ নোটপ্যাড বা যে কোনো এডিটার। সো রাইট নাও আমি নোটপ্যাড প্লাস প্লাসে যেহেতু লাইভ করছি, সো আই এম গোয়িং টু টিচ ইউ অন দিস এডিটার। দিস ইজ দ্য নোট ভিএস কোড এডিটার, সো তোমরা এটা ইউজ করতে পারো, বাট আমি রেফার করবো ইউ হ্যাভ টু গো ফর নোটপ্যাড অ্যান্ড নোটপ্যাড প্লাস প্লাস। সো নোটপ্যাড প্লাস প্লাসে একটু সুবিধা আছে, তুমি ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে তুমি এইচ করে দাও, সো ইট উইল বি হেল্প ইউ টু রেকগনাইজ দ্য হোয়াট ইজ দ্য ট্যাগ, হোয়াট ইজ দ্য কন্টেন্ট। সো দেখো H1টাকে কালারে শো করছে, আর এটা হচ্ছে আমার কন্টেন্ট, তো আমি সেপারেট করতে পারছি, দিস ইজ মাই কন্টেন্ট আর দিস আর দ্য ট্যাগ। ওকে, এটা তো বোঝানোর জন্য আমি লিখেছি, ঠিক আছে। জাস্ট লাইক ইফ আই ওপেন মাই ফাইল, সো ওপেন, so in desktop we have IT well level web page and my method, and this is my content. Okay, so এখানে HTML and body এরকম ভাবে দেখাচ্ছে। So let's see what is the function of it. Already I'm told you that what is the purpose of title. So right now if I going to by mistake, if I spelling mistake like TIL,
So what will be happen যদি আমি এটাকে স্ক্রিনে দেখতে চাই? So now you can see the problems. You can say that all the contents appear on your new tab as a title. যেহেতু আমি টাইটেলটা প্রপার ক্লোজ করিনি, সো ইউ ক্যান সি ইফ ইউ গো টু ইন্সপেক্ট, দেখো আমার কোড সমস্ত দেখাবে। সো বডি হ্যাভিং নাথিং। নাও ইফ ইউ গো টু টাইটেল, সি দ্য টাইটেলের মধ্যে আমার সমস্ত কিছু শো করছে, ঠিক আছে? সো বিকজ ওয়াই আমি টাইটেলে বানানটা ভুল করেছি, ও পুরো এইচটিএমএল কোড হিসাবে দিচ্ছে। সো বি কেয়ারফুল টু প্রপার স্পেলিং, মানে যদি স্পেলিং মিস্টেক হয় ইন কেস অফ টাইটেল, so it will be show the all the code on the new tab. Now আমি যখন রিফ্রেশ করব, so now it get the information. So এটা হচ্ছে টাইটেল। আর হেডের কাজটা কি এক্স্যাক্টলি? সো আমি বললাম যে এইচটিএমএল এর দুটো কন্টেনার থাকে, ওয়ান ইজ হেড, ওয়ান ইজ বডি সেকশনস। সো ওয়ান অফ দেম title is used for to specify your the web page title. So if I omit this title, what will be happens? Nothing. Your page will be run absolutely without any issue. So what will be happens, it will be show the page name, that this is my file name, my first page web.html. So it will be কি করছে, expose your file locations। মানে আমি যদি টাইটেল না দিই তাহলে আমার ফাইল লোকেশনসটা এক্সপোজ করছে, এবং এটাকে যদি আমি ফার্দার যখন আমি পাবলিক করব, মানে হয়তো হোস্টিং করছি, তো যে কোনো পাবলিক ইউজার যখন দেখলো যে এই পেজটার নাম হচ্ছে এই ফাইল, সো আমি যদি সার্ভার খুঁজে নিতে পারি, তো সার্ভার থেকে আমি ওই ফাইল নেমটাকে সার্চ করলে ফাইলটা পেয়ে যেতে পারি, এবং ওখানে গিয়ে আমি কোনো ম্যাল প্র্যাকটিস করতেই পারি। সো টু অ্যাভয়েড দিস দ্য নেম অফ দ্য ফাইল টু, মানে হাইড ফ্রম দ্য ওয়েবসাইট, মানে আমি পাবলিকলি হাইড করার জন্য আমি টাইটেলটা ইউজ করি। ক্লিয়ার? বোঝাতে পারলাম জিনিসটা? হ্যালো? পারপাস অফ হচ্ছে যে আমি পেজে টাইটেল দিলে কি হবে, আমার পেজটা কি হবে, যাতে কোনো রকমভাবে আমার পেজের ফাইল নেমটা যাতে এক্সপোজ না হয়, সেই কারণে আমি টাইটেলটা প্রোভাইড করছি। হ্যালো? সবাই আচ্ছা। বুঝতে পারছে? বুঝতে পারছে তো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এতখানি বুঝে? স্যার একটা ডাউট ছিল। হ্যাঁ। হুম। স্যার বলছি যে একটু আগে আপনি ইমেজ ট্যাগটা ইউজ করলেন না, আইএমজি। হুম। করিনি, আমি স্যার এক্সাম্পল দিয়েছি, এখন হ্যাঁ, দেখাইনি। না না স্যার, ঠিক আছে। তো স্যার ওখান থেকে সাপোজ যদি আমরা কোনো ইমেজ ইনসার্ট করি, অ্যান্ড স্যার আমাদের যে এইচটিএমএল এর যে টেক্সট ফাইলটা আছে স্যার, ওটা সাপোজ আমি অন্য কোনো কম্পিউটারে জাস্ট কপি করলাম, হুম। তো স্যার ওটাকে যদি রান করি স্যার, ইমেজটা কি শো করবে নাকি জাস্ট ওটা ব্ল্যাঙ্ক রেখে দেবে জায়গাটা? না, ইমেজ ট্যাগ দিলে তো হবে না। ইমেজ ট্যাগের সঙ্গে তো ইমেজের, তোমার ইমেজ, যেই ইমেজটাকে তুমি ওয়েব পেজে ইনসার্ট করতে চাইছো তার সোর্সটা দিতে হবে, না হলে ও চিনতে পারবে না। হ্যাঁ স্যার, এবার ধরুন সোর্স তো সবই দেওয়া আছে, এবার ধরুন মানে আমার কম্পিউটারে শো করছে, এবারে স্যার আমি জাস্ট টেক্সট ফাইলটা কপি করে আপনার কম্পিউটারে জাস্ট রাখলাম, নাও করতে স্যার পারে, অন্য কারণ কোনো না, না শো করবে না, কারণ তুমি যে লোকেশনটা দিয়েছো সেই লোকেশনটা এক্স্যাক্টলি আমার কম্পিউটার নেই, এগুলো বোঝাবো আমি সমস্ত। তুমি একটা ইমেজ ইনসার্ট করছো তোমার কম্পিউটারে কোনো লোকাল ইমেজটা নিয়ে, সেই ইমেজের তোমার যে অ্যাড্রেসটা, সেই পাথ অ্যাড্রেসটা সব মেশিনের ক্ষেত্রে কি সেম থাকবে? না স্যার, থাকবে না তো, এবার মানে তখন স্যার সেই তখন দেখবে জিনিসটা। ইমেজ শো করবে না, স্বাভাবিক। আমি না সলিউশন, স্যার অ্যাকচুয়ালি, হ্যাঁ আমি সেটা পড়াবো যখন ইমেজ, তখন বলে দেবো যে কী কী প্রবলেম আসছে, সো হাউ টু রিসলভ দিস, স্টেপ বাই স্টেপ আমাকে করতে দাও, ঠিক আছে? আমি জাস্ট এক্সাম্পল বললাম। ওকে। স্যার আমার ওটাই ডাউট ছিল যে স্যার ইমেজটা আসবে না নাকি মানে স্যার যে কমান্ডটা লেখা হয়েছে সেটাই দেখাবে। না, কমেন্ট তো দেখাবে না, ইমেজ দেখাবে। তুমি ইমেজ যেটা আসবে ব্রেকিং, মানে ওই পোর্শনটা দেখায় না, অনেক সময় দেখায় না ওয়েব পেজে, ইমেজের হ্যাঁ পোর্শনটা, মানে ইমেজটা দেখানে কিন্তু সাপোজ এরকম উইথ দেখায়। হাইট একটা ইমেজের মধ্যে ব্রেক সিম্বল দেওয়া থাকে, তো ওরকম শো করবে। জাস্ট লাইক এক্সাম্পল আমি সমস্ত দেখাচ্ছি, যে যদি আমি এরকম লিখলাম আইএমজি দেন লিখলাম ইনসার্ট সি, ওকে, কিছুই লিখলাম না, ঠিক আছে, অ্যান্ড দেন উই হ্যাভ গিভেন দ্য উইথ, এটা হচ্ছে একটা ইমেজ ট্যাগ, হয়তো আমি 400 পিএক্স করলাম বা 300 পিএক্স, 200 পিএক্স, and save it. So right now we have no image, and it will be show as, let's see, স্যার আইএমডিটা ক্লোজ করতে হবে না? আচ্ছা ঠিক আছে। না এটা সিঙ্গেল ট্যাগ। So it will be show that
this is a image and this is breaking that you cannot find the image. So আমি ইমেজটা ট্যাগ করেছি বাট ইমেজটা কি সেটা স্পেসিফাই না করায় এই জায়গাটা ও নিয়ে নেবে। ঠিক আছে? আচ্ছা। So now if I write anything normal text it will be starting from here. ঠিক আছে? Just like example, if I going to write something, say for example you can add the matching cover page. So I'm copy this line particular, you see. So wrap. So copy this content and paste after this image line. So this is normal text. So what will be happen? So you can see that text will be starting from here on the baseline of the image. দেখো আচ্ছা। নর্মাল টেক্সট হিসাবে কাজ করবে। সো এগুলো আমি সমস্ত বলবো। আহ, তো জাস্ট আমি বিগিনিং জানতে চেয়েছি যে কীভাবে করছি। সো হোয়াট এভার property you have to use on documentations like your word file, so creating table, so html contents and same things. So name of the property as used in html as a tag name, মানে আমি যদি বোল্ড করতে চাই তাহলে আমি জাস্ট লিখবো বোল্ড। ঠিক আছে? বোঝাতে পারলাম জিনিসটা? হ্যাঁ স্যার। কারো কোনো প্রবলেম থাকলে বলো, জাস্ট আমি আলোচনা করলাম, আমি আই এম নট গোয়িং ফর ইসে। নাও হেড ট্যাগের কী কী কাজ এটা একটা বললাম। সেকেন্ড হচ্ছে হেড ট্যাগের প্রচুর ইনফরমেশন থাকে। ফার্স্ট ইট উইল প্রোভাইড দ্য ভার্সনস, মানে what are the version of the web page, means what type of the versions web page we are using. So by default Google Chrome নিয়ে যদি আমি কোনো ওয়েব পেজ লোড করি, ইফ আই নট মেনশনিং দ্য ভার্সনস অফ দ্য ওয়েব পেজ, সো বাই ডিফল্ট আমার যে কোনো ওয়েব পেজ ব্রাউজারে যেটা লেটেস্ট ভার্সন সাপোর্ট করে, সো আমার ওয়েব পেজটাকে ওই ভার্সনে ও ট্রিট করবে। যতক্ষণ না তুমি স্পেসিফাই করে দিচ্ছ দিস আমার এইচটিএমএল 1.0 না 2.0 না 4.0 না 5.0। The 5.0 is the latest versions. Now it is still going updating. মানে ওটা পাবলিশ হয়ে গেছে 5.0, 1.0 উঠিয়ে দিয়েছে সাপোর্ট, বাট 2.0, 4.0 অ্যান্ড 5.0 হচ্ছে এখনো আছে, ব্রাউজার সাপোর্ট করছে। 1.0 কিছু কিছু অ্যাট্রিবিউট আছে যে অ্যাট্রিবিউটগুলো এখন সাপোর্ট করে না, যেমন ব্লিঙ্ক বলে একটা অ্যাট্রিবিউট ছিল যেটাতে ইউজ করলে টেক্সটটা ব্লিঙ্ক হতো অটোমেটিক কালার। তো সেই অ্যাট্রিবিউট এখন সাপোর্ট করে না। ঠিক আছে? যেহেতু 1 ভার্সনটা উঠিয়ে দিয়েছে মার্কেট থেকে। ঠিক আছে? এক মিনিট একটু হোল্ড কর, এক সেকেন্ড। আমি আর 15 মিনিট পড়িয়ে তোমাদের ছেড়েই দিচ্ছি। ঠিক আছে আজকের জন্য? ওকে। তো লেটস সি দিস ইজ আ ওয়ান। সেকেন্ড হচ্ছে আমার ওয়েব পেজটা সার্ভার সাইড ওয়েব পেজ কিনা সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করে। বাইরের থেকে কোনো ইম্পোর্ট হচ্ছে না এক্সপোর্ট হচ্ছে সেটাকেও ক্যারি করে হচ্ছে হেড অপশনস। ইভেন আমার যদি কোনো ইন্টারনাল স্ক্রিপ্টিং বা স্টাইল মেনশন করতে হয়, সো দ্যাট ক্যান সাপোর্ট বাই হেড। সো হেড টোটাল ইনফরমেশন ইভেন ওয়েব পেজের ডেফিনেশনস বা ওয়েব পেজটা কী টাইপের ওয়েব পেজ সেগুলো, মেটা ডিকশনারি মিনস ওয়েব পেজের অপটিমাইজেশন বা ওয়েব পেজটা কীভাবে আসছে বা সার্চিং অপটিমাইজেশন করার জন্য কি করতে হবে, এগুলো সমস্ত কন্টেন্ট হেড ট্যাগের মধ্যে থাকে। ঠিক আছে? সো রাইট নাও উই হ্যাভ মেনশন অনলি টাইটেল পোর্শনস, নট মেনশন আদার। অ্যান্ড বডি হচ্ছে হোয়াট এভার তুমি যা কিছু ইমেজ যা লুকিং দেখছো যা কিছু স্ট্রাকচার দেখছো দ্যাট ইজ বেসড অন বডি। বডির ভিতরেই আমার সমস্ত কন্টেন্ট থাকবে, দ্যাট উইল বি রিফ্লেক্টেড অন ইউর স্ক্রিন। ক্লিয়ার? বোঝাতে পারলাম? হ্যালো? সো রাইট নাও আমি কি করছি, আমি অন্য এডিটারে দেখাচ্ছি। সো এটাকে আমি কপি করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সো সেন্ড ইউ। সো তোমাদের কোনটা আই থিঙ্ক 11 সেন্ডিং। পেয়ে গেছো কন্টেন্ট? এটা লিখে পাঠিয়েছি। ওকে। নাও so what should I do, আমি এই ওয়ার্ডটাকে, so I am trying to develop
this kind of design, আমি এরকম ভাবে ডিজাইনটা করব। So this is my paragraph. It contains some color just like orange, and it will be deep green. And this time আমি এরকম একটা পেজ HTML এ কিভাবে বানাবো, all the content having justify mode. So you know the justify mode, ঠিক আছে, having some alternate space. ওকে, সো এইটা হচ্ছে আমার পেজ। এই যে ডকুমেন্টেশনটা করেছে, ইফ আই ডেভেলপ মানে গোয়িং টু ডেভেলপ ইউজিং অফ ওয়েব পেজ, উই ক্যান ডু দিস। সো ফার্স্ট আমি এটাকে সামনে রেখে আমি করছি, ঠিক আছে। সো ফার্স্ট আমি কি করেছি, ইউ ক্যান ফাইন্ড আউট এডিটর। সো লেটস সি আমি এই ভিএস কোড এডিটর আমি ইউজ করছি। সো ইউ ক্যান ফাইন্ড ইউজিং মানে গো টু দ্য গুগল ক্রোম and type VS Code download. So when you enter, so you can see the download Visual Studio Code. So এটা খুব popular tools. So এটা use করতে পারো, but not right now. So right now you have go for Notepad++. If you want to Notepad++, I can provide you on তোমাদের ইসে আছে তো Telegram. হ্যাঁ স্যার। Okay, Yes, sir. right now I'm going to download it. So I'm send you this file, Notepad editor, current version. Okay, click, going to download it. So it's download. I'm sending you on WhatsApp group. So right now তোমরা এটা দিয়ে করো। So it's okay, this is editor. Okay, now you can go for VS Code. So Windows 7, if you're familiar for Windows or Mac, you can go for this. Okay, but in case of Linux একটু মাথায় রাখবে যে dev and rpm দুটো থাকে। dev ভার্সনসটা সাপোর্টেবল Debian, Ubuntu, and in case of কেউ যদি রেড হ্যাট, ফেডোরা বা সুসি ইউজ করো তখন rpm ইউজ করবে। সো রাইট নাও আমি খুব প্রেফার করি ফেডোরা, অ্যান্ড এখন সেন্ট্রোয়েসটা খুব বেরিয়েছে। ইটস লাইক এ রেড হ্যাট অপারেটিং সিস্টেম। সো Unix is much more better than Windows operating system because it's lots of flexibility rather than Windows, ঠিক আছে। or you can go for Mac, ঠিক আছে। so right now আমার যেহেতু Windows এ দেখাচ্ছে, so what will be happen, so after installations you got a ডেস্কটপ মানে শর্টকাট স্ক্রিন। সো ক্লিক অন দিস ভিএস কোড, ঠিক আছে। দেন আমি কি করলাম যে যখনই আমি ওয়েব পেজ ক্রিয়েট করব বা টাস্ক করব, সো উই হ্যাভ ক্রিয়েট আ ফোল্ডার। সো যেমন আমি এখানে এ লেভেল আইটি লিখেছি তোমাদের নামে। সো এখানে আমি কি করেছি, আমি পরে কনসেপ্টটা দেবো। We have create 4 subdirectory like web, JS, image, and CSS. And whatever the web page we have created, that will save under the web document. Okay, well, sorry, web directory. Same as image. Suppose I'm going to image dekhai. So open the image. So you can go for pixel.com. It's free pixels. So একটা ওয়েবসাইট, এখানে তুমি ফ্রি স্টক ইমেজ পাবে। সো এনি কাইন্ড অফ ইমেজ ইউ ওয়ান্ট, সো ইউ ক্যান share. সো সে আমি লিখলাম লাভা। ওকে, লাভা লিখলাম। so that means it will provide the lava picture. So if you want any kind of picture, you can say lava. So যে কোনো ইমেজ আমি করতে পারি। so right now volcano eruptions, so you can go for volcano eruptions, ঠিক আছে। সো আমি এই ইমেজটাকে ডাউনলোড করছি, বা ডিলেটেড আরও অনেকগুলো ইমেজ আছে তোমরা ইউজ করতে পারো। সো লেটস সি দিস ওয়ান, ইয়ালো পেজ, ঠিক আছে। এরকম দেখতে হয়। সো ফ্রি ডাউনলোড। ওকে, সো আমি দেখাচ্ছি ইমেজ, যখন ইমেজের কথা বলা হলো। সো শো ইন ফোল্ডার। এবার এই ট্রিক্সটা জেনে রাখো যে আমি যখন পেজ ইমেজ ওপেন করব, সো ইমেজটা সবসময় মাথায় রাখতে হবে ইমেজের সাইজটা অনেক বড় থাকে, ঠিক আছে। তো এটাকে রিসাইজ করতে হবে, এইচডি স্ট্যান্ডার্ড, সবসময় এইচডি স্ট্যান্ডার্ড করবে।
সো দেখো এটা এইচডি করা আছে, 1920 × 1280 করা আছে, সো অলরেডি ইটস স্ট্যান্ডার্ড, সো নো নিড টু রিসাইজ। সো সেভ, ডোন্ট সেভ। ঠিক আছে, এটাকে আমি কপি করলাম, করে আমার প্রজেক্ট ফোল্ডার যেটা আছে, সো লেটস সি, গো টু দ্য ডেস্কটপ অ্যান্ড এ লেভেল আইটি ইমেজ, এখানে আমি আই পিক ওয়ান হিসাবে আমি সেভ করলাম। ওকে, নাও আমি এবার কনসেপ্টগুলো বোঝাই। সো এটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার। সো আমি কি করব, আমার ফোল্ডারটাকে সার্চ করব। সো ওপেন ফোল্ডার আমি কোথায় রেখেছি, ডেস্কটপে, তাই তো। সো রাইট নাও গো টু ডেস্কটপ, এ লেভেল অ্যান্ড সিলেক্ট ফোল্ডার, সো সেভ অল। ওকে, সো দিস ইজ মাই ফোল্ডার অ্যান্ড রাইট নাও এটা দেখো আমার ইমেজ যেটা আমি লিখেছি এগুলো সমস্ত পেয়ে গেছি, দেখতে পাচ্ছ তো? হ্যালো, ওকে। হ্যাঁ, সো নাও আমি এখানে ইমেজটা ইউজ করছি, ডট স্ল্যাশ ইমেজ, দেখো চলে আসছে। সো এটা ইজি টু রাইট। নাও ইফ আই গোয়িং টু রান, সো এখানে ওপেন লাইভ সার্ভার আছে, এটা ক্লিক করলে ও সার্ভারে ওপেন করে দেবে। অ্যান্ড ওকে, সো ওয়েদার সার্ভারে ওপেন করা আছে কিনা দেখছি, ওপেন উইথ লাইভ সার্ভার, it takes few minutes, সো কিছুক্ষণ সময় নেবে। তো বন্ধ আছে নাকি, মাঝে মাঝে এটা গন্ডগোল করছে। ওকে, আমি ফোল্ডার থেকে ওপেন করছি, ওপেন হচ্ছে। Anything here or here? উম, কিছু একটা গন্ডগোল হচ্ছে। Let's try. ঠিক আছে, আমি ডাইরেক্ট আমার মেইন ফোল্ডার যেটা আছে এ লেভেল ওয়েব ওপেন করে দিচ্ছি। And দেখো আমার ইমেজটা কিন্তু চলে এসেছে রাইট নাও, you can see I'm going to print screen, so print screen showing। ঠিক আছে, নাও একটা টিপিক্যাল ওয়েব পেজে কি কি কন্টেন্ট থাকে সেটা দেখিয়ে আজকে আমি ক্লাসটা স্টপ করছি, তারপর পরের দিন আমি বিভিন্ন ট্যাগ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সো আমি একটা নিউ ফাইল করছি, সো ডেমো ওয়ান ডট এইচটিএমএল ডাইরেক্ট আমি করে নিচ্ছি। ওকে, নাও এনে ক্লিক। সো আমাকে কিছু টাইপ করতে হলো না এই এডিটারের সুবিধা। সো ক্যান সি দ্য দিস ইজ আ বেসিক স্ট্রাকচার, সো আই এম সেন্ডিং দ্য স্কেলিটন। সো এটা হচ্ছে স্কেলিটন স্ট্রাকচার। স্ট্রাকচার, ওকে। সো এখানে কি কি ইনফরমেশন দিচ্ছে, লেটস সি। সো ফার্স্ট এটা মিন্স এই যে আমি যখন ডক টাইপ লিখছি, সো স্ট্যান্ডস ফর, এটা কি শো করছে, ইনফর্ম টু, সো এটা কি ইনফর্ম করছে, ইনফর্ম দ্য ভার্সনস অফ ইয়োর ওয়েব পেজ। আমি বলেছিলাম কি কি ইনফরমেশন হিট করে। রাইট নাও এটা হচ্ছে আমার এইচটিএমএল ভার্সনকে ডিফাইন করছে। ঠিক আছে, so now HTML then space language, it is not mandatory, optional. So right now এটা বোঝানো হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা হচ্ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে। সো বাই ডিফল্ট সবাই এই ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করে। সো এটা লেখা মানে, সো ইউ ক্যান স্পেসিফাই দ্য ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে লিখছো, ইন কেস অফ ইএন ইজ আ ডিফল্ট। সো তুমি যদি
অ্যাকচুয়ালি লেখো এভাবে এইচটিএমএল, যেটা আমি এক্সাম্পল লিখলাম, ক্যান রাইট এইচটিএমএল, সো ইটস এটা ইকুয়াল টু সেম অ্যাজ এটা, নো ডিফারেন্স। বুঝতে পারলাম যে আমি ল্যাঙ্গুয়েজটা HTML কোডটা লিখছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সো এটা মেনশন। সো ইফ ইউ গোয়িং টু আদার্স ল্যাঙ্গুয়েজ, সাপোজ আমি ইএল লিখেছি, তারপর তুমি এদের কোড আছে, ল্যাং কোড আছে, সাপোজ আমি সেই চাইনিজ বা থাইল্যান্ড বা যেসব ল্যাঙ্গুয়েজ আছে, স্প্যানিশ, এসপি মানে স্প্যানিশ, বা ল্যাটিন, এলটি যদি করি, দ্যাট LAT মিনস হচ্ছে ল্যাটিন। সো আমি HTML কোডটা লিখবো ল্যাটিন স্ট্রাকচারে, ল্যাটিন লেটারে লিখবো। সো এটাকে বোঝানোর জন্য যে কোন ল্যাঙ্গুয়েজে লিখবো সেই ল্যাঙ্গুয়েজটাকে স্পেসিফাই। সো বাই ডিফল্ট HTML মানে হচ্ছে বাই ডিফল্ট ওটা ইংলিশ, অ্যান্ড দ্যাট ইজ ইউএস ইংলিশ হিসাবেই ডিফাইন করা হবে, যেহেতু তুমি অপারেটিং সিস্টেম যখন লোড করছো, ইউ হ্যাভ টু সিলেক্টিং বাই ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ ইউএস ইংলিশ। সো ওটাকেই ধরে নেয়, ঠিক আছে। নাও this is the most important metachar set UTF 8.0. Metachar হচ্ছে একটা by default, so it is the mime, so this attribute declared to page character encoding, it must, আচ্ছা আমি প্রিন্ট স্ক্রিন করে দেখাই, প্রিন্ট স্ক্রিন must standard mime হচ্ছে মাল্টি ইসে, all through the standard does not specific, the author are encouraged to use the UTF হচ্ছে universal ইসে টেক্সট ফন্ট। সো অ্যাস্কি অনুযায়ী মানে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড অফ ইনফরমেশন টেকনোলজি অনুযায়ী, মানে যেটা আমরা করেছি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড অফ ইনফরমেশন ইন্টারচেঞ্জ, সেই রেসপেক্টে আমার যে ফন্টটা ইউজ করা হচ্ছে সেটা স্ট্যান্ডার্ড ভার্সনটা হচ্ছে ইউটিএফ। সো ইফ আই ওয়েন্ট টু ওপেন ওপেন হুম, সো আমি যদি ইউটিএফ তুমি সার্চ করো, সো ইউ ক্যান সি দ্য UTF-8 হচ্ছে ইউসিএস ট্রান্সফারশন ফরম্যাট, ইট ইজ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মোস্ট কমন ক্যারেক্টার এনকোডিং বলা হয়, মানে কোন ক্যারেক্টারটা, ইচ ক্যারেক্টার ইজ রিপ্রেজেন্ট বাই 1 বাইট টু 4 বাইট। UTF-8 is a backward compatibility with ASCII code. It can represent any standard Unicode character. জাস্ট লাইক এক্সাম্পল হিসাবে বলছি, তুমি যখন ক্যাপিটাল এ প্রেস করছো, ইট উইল বি সেন্ড টু দ্য কম্পিউটার অ্যাজ এ 65, বিকজ ওয়াই, ক্যাপিটাল এর অ্যাসকি কোড হচ্ছে 65, সেটাই আমার রিপ্রেজেন্ট করে। বাট সামহাউ এনি পার্সন সেন্ডিং দ্য মেসেজ অ্যাজ এ লেটার ইন চাইনিজ, সেটা কিভাবে কনভার্ট হবে, চাইনিজটাকে ইংলিশে করানোর জন্য এই UTF-8 স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করা হয়, যেটা ব্যাকওয়ার্ড বা যে কোনো ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে। বুঝতে পারলাম জিনিসটা? হ্যালো, হ্যালো, Yes, sir. ঠিক আছে। দেন এটা যেমন সাপোর্ট করছে HTTP মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ইকুইভ্যালেন্ট XUA কম্পাটেবল কন্টেন্ট IEH। সো আমার যদি কোনো লেটেস্ট ভার্সন কোনো ট্যাগ থাকে যেটা আমার সাপোর্ট করছে না ইন্টারনেট এক্সপ্লোরার, সো এর চেয়ে যাতে কম্পাটেবল হয় ওয়েব পেজে এমন কিছু কন্টেন্ট লিখলাম সেটা আমার সাপোর্ট করে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা পরবর্তীকালে শিখবে, যেটা আমার খুব ফেভারিট পার্ট, এটা হচ্ছে ভিউ পোর্ট। ভিউ পোর্ট মানে ডিফাইন করা হচ্ছে আমার ওয়েব পেজটা কী টাইপের, এবং আর তার উইথ আর পেজের উইথটা কী থাকবে সেটা। সো আমি যদি কন্ট্রোল করে F1 255, ঠিক আছে। সো দেখো এখানে কন্টেন্ট উইথ ডিভাইস মাইনাস উইথ ইনিশিয়াল স্কেল 1.0। সো হোয়াট ডাজ মিন এটা, সো এটা বাই ডিফল্ট থাকে। এটার মানে হচ্ছে যে এই পেজটা যে বাই ডিফল্ট HTML5 ব্রাউজারে এখন কি করা হয়, যে এই বাই ডিফল্ট এই কোডটা অটোমেটিক জেনারেট হয়, যদি না লেখো অটোমেটিক জেনারেট করে দেয়, যাতে পেজটা আমার রেসপন্সিভ হয়। রেসপন্সিভ মানে আমি এখন ল্যাপটপে বসে দেখাচ্ছি, আমার জায়েন্ট স্ক্রিনে সেমভাবে দেখাবে, বা ছোট স্ক্রিনে কন্টেন্টটা অটোমেটিকভাবে সেমভাবে দেখাবে, যাতে আমার প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা পেজ করতে না হয়। সিঙ্গেল পেজ you can use on multiple device according to the device width, it will change the appearance but content will be same, ঠিক আছে। সো রাইট নাও আমি যেটা তোমাদের দেখালাম যে এই জিনিসটা আমি করব, সো হাউ ক্যান ডু ইট, সো আমি জাস্ট ঝাটাঝাট করে করে দেখিয়ে দিচ্ছি। সো করলাম যে আমার একটা হেডিং 1 দরকার, H1,
দিস ইজ হেডিং ওয়ান। দেন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড টেক্সট প্যারাগ্রাফ। সো এই প্রত্যেকটা প্যারাগ্রাফ খুলে নিলাম, নিয়ে আমার পেস্ট করলাম। আচ্ছা, অন্ট সে, তো এটা একটা প্যারাগ্রাফ। সো কাটলাম, ই ট্যাগ লিখে পেস্ট করলাম, এটা একটা ট্যাগ। দেন এটা একটা ট্যাগ। সো ই ভি, অ্যান্ড লাস্ট ওয়ান করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেভ, অ্যান্ড এখানে প্রত্যেকটা একটা ব্রেকিং লাইন করে দিয়ে দিলাম যাতে গ্যাপ হয়। সো রাইট নাও আমি যদি এটাকে সেভ করে রান করাই, সো হোয়াট উইল বি হ্যাপেন, লাইক অন সার্ভার। কিছু একটা প্রবলেম হচ্ছে, আমার সার্ভারে ওপেন হচ্ছে না, ডাইরেক্ট পেজ থেকে ওপেন করছি। ডাইরেক্ট ওপেন করে দিই, এক সময় লাগবে। দেখো ডেমো ওয়ান, এবং এটা হচ্ছে আমার হেডিং, দেখেছো, দেখতে পাচ্ছ তোমরা? সো আমার হেডিং ওয়ানটা না দিলেও চলে, মানে ব্রেকিং লাইনটা। সো প্যারাগ্রাফ বাই ডিফল্ট আমার কন্ট্রোল ওয়াই, রিফ্রেশ করলে দেখো প্যারাগ্রাফটা এরকম আসবে। আমার এখানে কি কালার দেওয়া ছিল এটা, সো এটাকে আমি যদি চেক করি এটা কি কালার ছিল, সো লেটস সি এই কালারটা কি ছিল। ঠিক আছে, সো এই কালারটা আমার সামথিং এরম ছিল, এবং মোর কালারে গিয়ে দেখো আমার এটা হেক্সাডেসিমাল কালার। সো আমি কি করলাম, সো এই হেডিং ওয়ানে গেলাম। সো এখানে আমি কালার মেনশন করব, সো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সো ফন্ট লিখলাম কালার, যদি ফন্ট এসব ইউজ করা হয় না। সো যেহেতু তোমরা ফার্স্ট টাইম করছো সুতরাং এটা দেখালাম। নাও দেখো এবার যদি আমি পেজটা দেখাই, সো ইউ ক্যান সি দ্য কালার পেজ। দেখো এক্স্যাক্টলি ওই কালার এসেছে তো। হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে। দেন আমি কি করলাম, এটাকে ইউজ করতে পারি, বা আমি এখানে বসেও স্টাইল লিখে কালার, দেখো সেম জিনিস আসবে। কেউ মাইক অন করে রেখেছে, মাইকটা অফ করে রাখো। কেউ মাইক অন করে রেখেছো, অনুপম শীত মাইক অফ করে রাখো, সৌভিক মাইক অফ করে রাখো, মাইক অফ সৌভিক। নাও সেকেন্ড হচ্ছে যে আমি টেক্সটটাকে সেন্ট্রালাইজ করব। সো ক্যান ডু ইট বাই টেক্সট অ্যালাইন সেন্টার। ঠিক আছে, তো যেই সেন্টার করবে দেখো আমার টেক্সটটা অ্যালাইন সেন্টার হয়ে গেল। এবং ফন্ট আমি ধরলাম ফন্ট ফ্যামিলি। আমি এগুলো সমস্ত বোঝাবো স্যান্স সেরিফ, জাস্ট জিনিসটা আমি একটা দেখিয়ে দিই তাহলে বুঝতে হবে। সো ক্যান ডু ইট সেম অ্যাজ আমার যেটা করা ছিল এরকম। সো দেখো লুক লাইক ওয়ার্ডে যেমনভাবে করেছি সেরমভাবেই করা আছে, এবং পিক সাইজ, সো আমি দেখো এরকম দেওয়া আছে। নাও আমার টেক্সটের কালারটা যেটা করা হয়েছে, সো দেন গো ফর টেক্সট কালার, মোর কালার। সো কাস্টম পুরো রেড কালার দেওয়া আছে। সো আমি কি করলাম, প্যারাগ্রাফ পি স্টাইল কালার রেড। ওকে, সেম অ্যাজ এটাকেও করে দিলাম, কালার রেড। ওকে, অ্যান্ড টেক্সট অ্যালাইন টেক্সট। আমি জাস্ট এগুলো এখন কোড পাঠাবো না, জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছি, জাস্টিফাই। অ্যান্ড দেন আমার এখানে গ্রিন কালার ছিল, সো মোর কালার, স্কাই
নাও ইউ ক্যান সি, মানে আমি যেই পেজটা করেছি ইটস লাইক, দেখো এরকম এক্স্যাক্টলি এরকম শো করছে। আফটার দ্যাট আমার যেহেতু বডির ইসে করতে হবে, সো বডির ভিতরে আমি এরকমভাবে স্টাইল লিখে লিখে দিলাম মার্জিন 20 px, ওকে। সো যখনই মার্জিন 20 px 50 px ইট উইল বি মার্জড, দেখো। সো ঠিক আছে, যেমন আমি ওয়ার্ডে করতে চাইছি ওয়েব পেজেও এরকম করা যেতে পারে, বাট ইউজিং সেম থিং, মানে ওয়ার্ডে যেসব প্রপার্টি আমি ইউজ করছি এখানেও ঠিক সেমভাবে প্রপার্টি ইউজ করব। প্রিন্ট স্ক্রিন এটা পাঠাচ্ছি। ওকে, তাহলে কারো কিছু জিজ্ঞাসা থাকলে বলো, তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে। হ্যালো স্যার। হুম, বলো। হ্যালো হ্যাঁ, শুনছি, বলো। স্যার, আমি একটু লেটে জয়েন করেছি। আপনি এমএস ব্যাংকে কি কিছু একটা ছবি এঁকে বোঝাচ্ছিলেন, ওটা কি একটু বলা যেতে পারে? না, এখন বলা যেতে পারবে না, পরে বলবো, কারণ 1:30 বাজে। সো এটা হাইপার, এটা তুমি করেছিলে আগে আচ্ছা স্যার। হাইপার লিঙ্ক কনসেপ্টটা, যে অ্যাজিভ করা হচ্ছে হাইপার লিঙ্ক ব্যাপারটা কি, একটা পেজ থেকে একটা কিভাবে মুভ করছে, অ্যাজিভ ধরা হয়েছে দুটো ল্যান্ড। এবার আমি একটা নৌকো যখন পাঠাচ্ছি একটা ল্যান্ড থেকে একটা ল্যান্ডে, সো আমি কিভাবে নৌকোটাকে আটকে রাখি, নোঙরের থ্রু দিয়ে অ্যাঙ্কার, তো অ্যাজিভ মনে হচ্ছে দুটো ল্যান্ডকে ও জয়েন করে রেখেছে, বাট অ্যাকচুয়ালি ফিজিক্যালি জয়েন না, থ্রু অ্যাঙ্কারিং। যখন এই বয়সে এই কনসেপ্ট থেকে হাইপার শব্দটা এসেছে, ওটাই বোঝানোর চেষ্টা করেছি। ওকে, ওকে স্যার। সো এনি, স্যার, হুম, বলো। স্যার বলছি ওই একটু টপিকের বাইরে একটা কথা বলছি। ওই আপনি আমাকে বললেন না যে আপনি আমাকে পাঠিয়ে দেবেন আমাকে আর পবিত্রকে যে হ্যাঁ, হ্যাঁ, হুম, ইসের ব্যাপারটা। তো স্যার প্লিজ কিছু মনে করবেন না, আসলে আমি তো সবসময় অনলাইন থাকি না। হুম। তো আমি ওই দায়িত্বটা ঠিক নিতে চাই, কারণ বাই চান্স যদি আমি না থাকি কাউকে জানাতে না পারি তখন অসুবিধা হয়ে যাবে। তাই আপনি মানে অন্য কাউকে চুজ করলে ভালো হয়। প্লিজ কিছু মনে করবেন না স্যার। ঠিক আছে, ইটস ওকে, সেটা তো মানে